ফ্রেমওয়ার্ক নিয়ে তো এর আগে একবার কথা বলছি, তাই না? ফ্রেমওয়ার্ক কি? অনেকগুলো লাইব্রেরি ডেভেলপ করা আছে, ঠিক আছে, এবং সে কিছু স্ট্রাকচার দিয়ে দেয়, জাস্ট ওই স্ট্রাকচারে আমরা আমাদের ফাংশনগুলো বসাই দিলে কাজ করবে। সাধারণত বেশিরভাগ ফ্রেমওয়ার্কই এমভিসি ফরম্যাটে হয়। আমি ওটা এক্সপ্লেন করতেছি একটু পরে। আমরা যে ফ্রেমওয়ার্কটা শিখবো সেটা হচ্ছে কোড ইগনিটর। কোড ইগনিটর এটা হচ্ছে codeigniter.com। ওদের ফোরাম, কমিউনিটি, ডকুমেন্টেশন সব কিছু এই জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে ডাউনলোড, আমরা যে কোডিনেটরটা ডাউনলোড করে কাজ করব। এটা হচ্ছে কোডিনেটরের ডকুমেন্টেশন, ফুল ডকুমেন্টেশন আমরা এখানে পাবো। কমিউনিটি কমিউনিটি হচ্ছে জাস্ট ওদের ফোরামের মতো একটা অনেকটা ফোরাম। কন্ট্রিবিউট ওই লেভেলে এখনো আমরা যাইনি। তো ডাউনলোডে গেলে আমরা দুইটা ভার্সন পাবো, একটা হচ্ছে 3.0, একটা হচ্ছে 2.x। ঠিক আছে, এটা দেখতেই পাচ্ছি এটা পুরনো, এটা নতুন, মানে নতুনটা 3.0, কিন্তু নতুনটা এখনো ফুললি রিলিজ হয় নাই। is the current version of the framework ongoing। এটার মধ্যে কোনো এক জায়গায় বলা আছে যে এটা যেহেতু এখনো কাজ চলতেছে, এটার মধ্যে ছোটখাটো বাগ থাকতে পারে। ঠিক আছে, যদি থাকে সেটা আপনার নিজ দায়িত্বে ব্যবহার করেন, আপনি যদি তারপরেও ব্যবহার করতে চান। ওরা নিজেরাই বলে দিচ্ছে এই কথাগুলো। এই মুহূর্তে ফুল ভার্সন এবং বাগ ফ্রি ভার্সন হচ্ছে 2.x, যেটা এখনো ব্যবহার হচ্ছে। 3.0টা ফুললি ডাউনলোড মানে ডেভেলপমেন্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা ওটাতে যাচ্ছি না। ঠিক আছে, বড় ধরনের কোনো চেঞ্জ হয়তো আসবে না, কিন্তু কিছু জিনিস ডেপ্রিকেটেড হয়ে যাবে, মানে যে আর ব্যবহার করা হবে না, ওইটার একটা নতুন ভাবে হয়তো নিয়ে আসবে আর কি। আমরা এখনো ইউজ করবো 2.x। ঠিক আছে, তো এখানে গিট হাবে এটার ভার্সনটা দেওয়া আছে, আবার ডিরেক্টলি এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করে নিতে খুবই ছোট, 2.2 মেগাবাইট মাত্র। কপি করে আমি আমার প্রজেক্টের লোকেশনে নিয়ে যাচ্ছি। এইচটিডক্সে আমি যেখানে কাজ করতেছি, যেহেতু এটা পিএইচপি প্রজেক্ট, এটা তো পিএইচপি তে ডেভেলপ করা, তার মানে অবশ্যই এটা এইচটিডক্সের ভিতরে রেখে কাজ করতে হবে, না হলে রান করবে না। ঠিক আছে, তাহলে একদম আমি যে ফোল্ডারে কাজ করতে চাচ্ছি ওই ফোল্ডারে ঢুকে সরাসরি এটা রেখে দিই, একদম রুটের মধ্যে রাখলাম। ঠিক আছে, এরপর এটার ভিতরে কি আছে না আছে এটা আমি পরে এক্সপ্লেন করতেছি। তো এই গেল ফাইল ডাউনলোডের ব্যাপার। ডকুমেন্টেশনে গেলে আমরা একটা অনলাইন ভার্সন পাচ্ছি, যেটা কিনা অনলাইনে থেকে এটা ডকুমেন্টেশনটা আমরা পড়তে পারবো। ঠিক আছে, ওর প্রত্যেকটা লাইব্রেরি বা যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলের এক্সপ্লেনেশন আমি যদি জানতে চাই, সাপোজ ডেটাবেস ক্লাস, ডেটাবেসের মধ্যে কি কি আছে। ঠিক আছে, তো ডেটাবেস ক্লাসে গেলে ইউজ এক্সাম্পল, যে এখানে ডেটাবেসকে কিভাবে ব্যবহার করতে হবে, ওদের ফাংশনের স্ট্রাকচার সব কিছু এখানে করে দিয়ে রাখছে। ঠিক আছে, তার মানে একদম কমপ্লিট ডকুমেন্টেশন এখানে আছে। অথবা আমরা চাইলে লোকালি এটাকে ডাউনলোড করে নিতে পারি। এই যে একটা লোকাল ভার্সন আমি ডাউনলোড করে নিতে পারি, যাতে অফলাইনে আমি করতে পারি। একদম সেম যা কিছু আমরা ওখানে দেখলাম সম্পূর্ণটাই এখানে ডাউনলোড হয়ে যাবে। আমি আপাতত আর এটা নামাচ্ছি না, কারণ এটা অলরেডি আমাদের ওই কোঅর্ডিনেটরের সাথে ইউজার ম্যানুয়াল চলে আসছে, ইউজার গাইড। ঠিক আছে, কোঅর্ডিনেটরের ফাইলটা ডাউনলোড করলে অটোমেটিক্যালি ইউজার গাইডটা চলে আসে। এটা আছে এইচটিএমএল ফরম্যাটে। আমরা এটাকে ডিরেক্টলি যদি ওপেন করি ফায়ারফক্স বা কোনো একটা ব্রাউজার দিয়ে, দেখেন আমরা অনলাইনে যেটা দেখছিলাম এইটা, দেখেন এইটা আর অফলাইনে যেটা দেখছি একই দিন, তার মানে এটা ডাউনলোড করা আছে। আমরা কোঅর্ডিনেটর ডাউনলোড করলে বাই ডিফল্ট তার ইউজার গাইডটাও সাথে চলে আসে। তো আমরা রেগুলারলি এটাতে ঢুকবো, টুকিটাকি জিনিস অনেক সময় দেখা যায় যেগুলো সচরাচর ব্যবহার হচ্ছে না, আমরা ভুলে যেতেই পারি। ঠিক আছে, আমিও ভুলে যাই অনেক ক্ষেত্রে নামগুলো, তো আমরা তখন এখান থেকে হেল্প নিতে পারি। এই জন্য অফলাইন ভার্সনটা সাথে রাখা ভালো। হ্যাঁ, মানে না, এটা এটা আচ্ছা, এটা হচ্ছে যে মাউসের মাঝখানে বাটন, হ্যাঁ, যে কোনো এক জায়গায় রেখে মাউসের মাঝখানে বাটন।
আবার এখানে ফাঁকা জায়গার মধ্যে ক্লিক করলে ওপেন হবে নতুন। আচ্ছা, এই হচ্ছে কোঅর্ডিনেটর ডাউনলোড করা বা ইনস্টল করা, এই কিন্তু আর কিছু নাই। কোঅর্ডিনেটর ইনস্টলেশনের আর কোনো প্রসেস নাই, আমরা ডিরেক্টলি এখন কোঅর্ডিনেটর পেয়ে যাব। লোকাল হোস্ট, এখান থেকে আমরা যদি যাই কোঅর্ডিনেটর রানে, ঠিক আছে, আমরা কোঅর্ডিনেটর দেখতে পাচ্ছি এখানে। যদিও এটা তার একটা ডিফল্ট স্ট্রাকচার এখানে দেখিয়ে রাখছে, আমরা এটাকে চেঞ্জ করে দিব বা হাবি যাবে যা মন চায় করতে পারবো। এবার আসেন আমরা, হ্যাঁ ইন্ডেক্স ফাইল আছে এখানে একটা, এখানে ইন্ডেক্স আছে, ইন্ডেক্স ঠিক আছে, কিন্তু এখানে ভেতরে অনেক ধরনের ঘটনা ঘটে তারপরে এখানে শো হচ্ছে আর কি। আমরা ডিরেক্টলি ইন্ডেক্স ফাইলটাতে যদি যাই, এই যে এটা হচ্ছে 23 আজকের ক্লাসের ইন্ডেক্স ফাইলে যদি যাই, দেখেন ইন্ডেক্স ফাইলের মধ্যে কোনো HTML কোড নাই, আচ্ছা নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি HTML স্ট্রাকচার। আমরা যদি এখানে ইনক্লুড শব্দটা খুঁজে বের করার চেষ্টা করি, দেখেন এখানে ইনক্লুডও নাই, ডিফাইন ডিফাইন সিস্টেম পাথ অ্যাপ্লিকেশন পাথ, কোথাও ইনক্লুড বা রিকোয়ার নাই। রিকোয়ার ওয়ান্স এখানে একটা পাওয়া যাচ্ছে, কোঅর্ডিনেটর ডট পিএইচপি কোর থেকে আসছে, ঠিক আছে, তার মানে সিস্টেমের কোর থেকে কোঅর্ডিনেটর ডট পিএইচপি আসছে এটা, ঠিক আছে, কিন্তু তাও এটার ভিতরে দেখবেন যে দুনিয়ার কোড, ঠিক আছে। তো যাই হোক, এত বেশি মাথা ঘামানোর দরকার নেই। শুরুতে আমরা এই সিস্টেম ফোল্ডারে কখনোই ঢুকবো না। সিস্টেম, দেখেন একটা সিস্টেম একটা অ্যাপ্লিকেশন, ইউজার গাইড তো বুঝলামই, ইউজার গাইড কি কাজ। তো সিস্টেম ফোল্ডারটা হচ্ছে একদম কোঅর্ডিনেটরের নিজস্ব লাইব্রেরিটা, ঠিক আছে, তার মানে এখানে আমাদের মডিফাই করার কিছু নাই, আমরা জাস্ট দেখতে পারি, যদি আমাদের আগ্রহ থাকে আমরা ঢুকে দেখতে পারি, রান করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু এটার ভিতরে আমরা কোনো রকম কোনো মডিফাই করবো না আমাদের প্রজেক্ট ডেভেলপের পুরো টাইম। আমরা যেটা করবো সব সময় শুধু অ্যাপ্লিকেশন ফোল্ডারের ভিতরে থাকবো এবং এর ভিতরে যত রকম আমার করা লাগবে। আর এখানে ইন্ডেক্স ফাইল যেটা, মূলত ইন্ডেক্স ফাইলটাই সব সময় রান করবে, সব সময় পুরো প্রজেক্টে শুধু ইন্ডেক্স ফাইলটাই রান হবে, অন্য কোনো ফাইল এখানে। আচ্ছা, এখন আমরা যে কোড করি, একটা পেজ ফাইল, সাপোজ হোম পেজ আমি দেখাতে চাই, একটা ফাইল থাকে আমার ইন্ডেক্স নাম, তাই না, index.php, আমরা কন্টাক্ট নামে বানাইলে আরেকটা কন্টাক্ট ফাইল বানাই দিই, তাই না, .php, এবং এই পেজটাতে ডিরেক্টলি ইউজার চলে আসে, ইউজার হিট করে। আমরা যদি অ্যাবাউটে যাই, about.php নামে আরেকটা ফাইল থেকে যেটা আমাদের ইউজার ডিরেক্টলি হিট করছে, তার মানে ইউজার আপনার ফাইল স্ট্রাকচার খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছে, কোন ফাইলের ভিতরে কোন ফাইল আছে পুরো স্ট্রাকচার দেখতে পাচ্ছে। যদিও ডিরেক্টলি সাধারণ ব্যবহারকারীরা কিছু ক্ষতি করতে পারবে না, এই জিনিস দেখলেও কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু ফাইল স্ট্রাকচারটা যদি জানে একজন হ্যাকারের জন্য খুব সুবিধা তার জন্য। হ্যাঁ, কোন কোন ফাইল থেকে কোন ফাইলের যাচ্ছে, বা এই যে অ্যাবাউট ফাইলে ঢোকার সময় আপনি হয়তো কয়েকটা ফোল্ডারের ভিতর ঢুকেছেন স্ল্যাশ স্ল্যাশ দিয়ে, ওই ফোল্ডারের স্ট্রাকচার সব কিছু কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে, এই জিনিসটাকে পুরোপুরি রেস্ট্রিক্টেড করে দিবে কোঅর্ডিনেটর। এখন বাইরে থেকে যত রকম রিকোয়েস্ট আসবে সব রিকোয়েস্ট যাবে index.php, এবং index.php নামে যে ফাইলটা আছে শুধুমাত্র এই ফাইলটাই ইউজারের কাছে যাবে, অন্য কোনো ফাইল যাবে না, ঠিক আছে। তাহলে শুধুমাত্র index.php এই একটা ফাইল থাকবে যেটা ইউজার ডিরেক্টলি তার মধ্যে ফিট করবে, ঠিক আছে। এবার এই ইন্ডেক্স ফাইলের সাথে, মানে মনে করি আমার ডোমেইন নেম .com/index.php, এটা হচ্ছে ফাইলের নাম। এরপর স্ল্যাশ দিয়ে আমি বলতে পারি যেমন ওয়েলকাম, এইটাকে যে কোনো ভাবে কোঅর্ডিনেটর প্রসেস করে নিয়ে নেবে। দেখেন এটা একটা ফাইল, ফাইলের পরে স্ল্যাশ দিয়ে একটা নাম আপনি দিতে পারতেছেন, সে কোঅর্ডিনেটর যেভাবেই করুক সে এই ডেটাটাকে পার্স করে ইন্ডেক্স ফাইলের মধ্যে দেখবে, সে এই নামটা কি দেখলো যে এটা একটা ওয়েলকাম, সে বুঝে নেবে যে ওয়েলকাম হচ্ছে একটা কন্ট্রোলার, ঠিক আছে। আমি কন্ট্রোলার মডেল ভিউ তিনটার ব্যাপারে কথা বলবো আর কি। তো সে বুঝে নেবে ওয়েলকাম হচ্ছে একটা কন্ট্রোলার,
কন্ট্রোলারের ভিতর থেকে সে এখানে আরো কিছু দিয়ে দিচ্ছে, আরো কিছু দিয়ে দিচ্ছে, সে বুঝে যাবে যে কন্ট্রোলারের ভিতরে এই মেথড, এই প্যারামিটার এই হবে। দেখেন সবসময় ইন্ডেক্সের মধ্যেই শুধু ঢুকতেছি, আর ইন্ডেক্সের মধ্যে আমি এগুলোকে জাস্ট প্যারামিটার হিসেবে পাস করে দিচ্ছি। এটা দেখে এই ইন্ডেক্স ফাইল ডিসিশন নিবে যে আমি এখন কোন ভিউটা ইউজারের সামনে দাঁড় করাবো, ইউজার কি দেখতে চাচ্ছে। মনে করেন আমি যদি দিই যে index.php/contact, তার মানে index.php ডিসিশন নেবে যে আমি কন্ট্যাক্টের জন্য যে ভিউটা বানানো আছে এটা কোনো একটা ফোল্ডারের ভিতরে চিপা চাপায় আছে, ওই আছে বাইরে থেকে দেখা যাবে। ইন্ডেক্স নিজে থেকে ওইখান থেকে ভিউটাকে এনে সামনে দেখাই দিবে, দেখাবে ইন্ডেক্সের ভিতরে, ওই ডিরেক্ট গিয়ে কন্ট্যাক্ট পেজটা কই আছে ইউজারকে দেখতে দিলাম। ঠিক আছে, তো সবসময় ইউজারের রিকোয়েস্ট আসতেছে index.php তে, আর সে রিকোয়েস্টটাকে প্রসেস করতেছে কন্ট্রোলারের ভিতরে। সে জাস্ট দেখে যে কোন কন্ট্রোলারে আমার এখন ঢুকতে হবে। সে এই কন্ট্রোলারের একটা ফোল্ডার আছে যার ভিতরে অনেক কন্ট্রোলার বানানো থাকবে, এটা আমরাই বানাবো। কন্ট্রোলার গুলো যতগুলো কন্ট্রোলার দরকার সব কন্ট্রোলার আমরাই বানাবো। তাহলে কন্ট্রোলার কি? কন্ট্রোলার হচ্ছে সে ভিউ এবং মডেলের মধ্যে কমিউনিকেশন ঘটায়। আরো গন্ডগোল, কন্ট্রোলার বুঝতে গিয়ে ভিউ মডেল চলে আসছে, যেটা আমি বুঝি না, তাই না? ভিউ এবং মডেল এই দুইটার মধ্যে কমিউনিকেশন ঘটায়। আসলে ব্যাপারটা কি দেখেন, ওয়েলকাম বলতেছি একটা কন্ট্রোলার, এরপরে ধরেন আমি বলে দিলাম যে ওয়েলকাম কন্ট্রোলারের ভিতরে লিস্ট নামে একটা মেথড। তার মানে হচ্ছে এই কন্ট্রোলারটা একটা পিএইচপি ক্লাস, তার ভিতরে লিস্ট নামে একটা মেথড আছে, সে এই মেথডটাকে কল করতে যাচ্ছে। বোঝা যাচ্ছে? আমি একটু ক্লাস মেথডের টপিকটাতে একটু পরে যাই, ঠিক আছে? আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি আগে, তারপরে আমি ওই ব্যাপারে যাই। আচ্ছা, এখন কন্ট্রোলারে যখন সে ঢুকলো, সাপোজ ওয়েলকাম কন্ট্রোলারে ঢুকলো, এখন সে কোন একটা নির্দিষ্ট ভিউ ইউজারের সামনে নিতে চাচ্ছে। মনে করেন যে এই মুহূর্তে যে কয়েকটা কন্ট্যাক্ট লিস্ট আমার রেজিস্ট্রেশন করা আছে সবগুলো লিস্ট আমি ইউজারকে দেখাবো। তাহলে আমার কাজ কি, ডেটাবেস থেকে লিস্টগুলোকে ফার্স্টে তুলতে হবে, তারপর কোন একটা টেবিলের মধ্যে প্রিন্ট করতে হবে, তারপর টেবিলটা ইউজারের সামনে দেখাতে হবে। কাজ তো এটা। সে কন্ট্রোলার সরাসরি এই কাজটা করবে না, বা এই ইন্ডেক্স ফাইল সরাসরি এই কাজটা করবে না। ইন্ডেক্স ফাইল রিকোয়েস্ট পাঠাইলো কন্ট্রোলারের কাছে যে ইউজার একটা লিস্ট দেখতে যাচ্ছে। এবার কন্ট্রোলার রিকোয়েস্ট পাঠাবে মডেলের কাছে। মডেল হচ্ছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করে, ডেটাবেস বা লজিক ডেভেলপের পার্টগুলোতে শুধু সে কাজ করে। আর ভিউ হচ্ছে শুধু ইউজারের সামনে যেটা। ঠিক আছে, তাহলে এই কন্ট্রোলার বুঝে গেল যে আমার একটা লিস্ট বের করতে হবে যেভাবে পারে। এবার সে মডেলের কাছে রিকোয়েস্ট পাঠাবে যে তুমি ডেটাবেস থেকে এই লিস্টটা আমাকে বের করে দাও। এবার মডেল যাবে ডেটাবেসে গেল, সে এখান থেকে লিস্টটা নিয়ে আসলো, আইনা কন্ট্রোলারের কাছে দিয়ে দেবে যে এই নামি লিস্ট। এবার এই লিস্টটা সে করবে কি, যে ভিউতে দেখাইতে পারে ওই ভিউর কাছে পাস করে দিবে, বলবে যে এই নাও লিস্ট, এটা দিয়ে তুমি সাজাও, ইউজারকে কিভাবে দেখাও। সে এবার বললো কি এটাকে টেবিলের ফরম্যাটে সাজায়, এবার এটা কন্ট্রোলারের কাছে ফেরত করে। কন্ট্রোলার এবার ইন্ডেক্সের কাছে যখন দিবে তখন এটা শো করবে। তাই দেখেন মাঝে অনেক কিছু ঘটছে। এই যে মডেল, ইউজার দেখলোই না মডেল কই আছে না আছে, বা কে ডেটাবেসে গেল এটা ইউজার জানেই না। আমি আরেকবার বলি, ইউজার ইন্ডেক্সের কাছে কোনো না কোনো ভাবে প্যারামিটার হোক বা যেভাবে হোক রিকোয়েস্ট পাঠালে যে আমি এখন সবগুলো কন্টাক্ট লিস্ট দেখতে চাই। ইন্ডেক্স ফাইল গেল ওইটার সাথে রিলেটেড যে কন্ট্রোলার, ওই কন্ট্রোলারের কাছে বললো যে আমার একটা লিস্ট দেখাইতে হবে, তুমি কিভাবে পারবা, কোথায় আমরা জানি না, তুমি আমরা জানি না, লিস্ট দেখো। এবার কন্ট্রোলার ডেটাবেজে যেতে হবে, কিন্তু কন্ট্রোলার নিজে কখনো ডেটাবেজে ঢোকে না। কন্ট্রোলার রিকোয়েস্ট পাঠায় কোনো একটা নির্দিষ্ট মডেলের কাছে। মডেল হচ্ছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড থেকে ডেটাবেসের সাথে কমিউনিকেশন বলেন বা ক্যালকুলেশনের কাজগুলো বলেন বা যত লজিক্যাল অপারেশন ঘটে সবকিছু মডেলে ঘটে। ঠিক আছে, সব ধরনের ব্যাক এন্ড প্রসেসিং গুলো মডেলে ঘটে। এখানে কোনো এসটিএমএল কোড থাকবে না, মডেলে কোনো এসটিএমএল নেই, সরাসরি সেই শুধুমাত্র ডেটাবেস থেকে ডেটা তোলে বা ধরুন কোনো একটা প্রসেস করতে পারে, ব্যাক এন্ডে শুধু প্রসেস করে। তাহলে কন্ট্রোলার মডেলকে বললো যে তুমি আমাকে তাহলে এই লিস্টের যত ডেটাবেস আছে সব ডেটাবেস থেকে ডেটা তুলে আমাকে দাও। এবার সেই করলো কি ডেটাবেস থেকে ডেটা তুলে পাঠাই দিল কন্ট্রোলারের কাছে। এবার কন্ট্রোলার নিজে তো শো করাতে পারে না, কন্ট্রোলারের ওই ক্ষমতা নেই। ও করবে কি, এবার পাঠাবে ভিউর কাছে রিকোয়েস্ট যে তুমি এই ডেটাগুলো নাও, এগুলারে সুন্দরভাবে ফরম্যাট করে আমাকে ফেরত। এবার সে ভিউর কাছে যাবে, ভিউ ওইভাবে ফরম্যাট করবে, ডেটাগুলোকে দেখাবে, দেখায় কন্ট্রোলারের কাছে ফেরত পাঠাবে। এবার কন্ট্রোলার এটা আবার ইন্ডেক্সে পাঠায় দিবে যেটা ইউজার হিট করছে। এই তখন এই ডেটাটা আমরা দেখতে পাচ্ছি। প্রসেসটা বোঝা গেছে?
তাহলে ফার্স্ট রিকোয়েস্ট ইউজারের রিকোয়েস্ট 1 হচ্ছে ইন্ডেক্সে, ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠায় 2 তে কন্ট্রোলারের কাছে, কন্ট্রোলার রিকোয়েস্ট পাঠায় মডেলের কাছে। তবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। যদি এমন হয় যে ব্যাকএন্ড কোনো প্রসেসিং নাই, তাহলে কন্ট্রোলার মডেলের কাছে আসবে না, সরাসরি ভিউর কাছে গিয়ে ওই ভিউটা নিয়ে নেয়। যেমন এই যে ওয়েলকাম পেজটা, যেমন ওয়েলকাম পেজটা এটা একদম স্ট্যাটিক একটা পেজ, এটার জন্য ডেটাবেজে তার যাইতে হয় না, কোনো ব্যাকএন্ড প্রসেসিং নাই, অপারেশন নেই। সে কন্ট্রোলার থেকে সরাসরি ভিউর কাছে চলে গেছে, কন্ট্রোলার ভিউ থেকে ভিউটাকে আইনা ইন্ডেক্সের কাছে দিয়েছে, দেখা গেছে মডেলে যায়নি, মডেল দরকারই হয়নি। ঠিক আছে, তাহলে 3 তে মডেলের কাছে গেল, মডেল যদি ডেটাবেজে যাওয়া লাগে 4 এ ডেটাবেজে গেল, 5 এ ফেরত আসলো, 6 এ কন্ট্রোলারের কাছে গেল, 7 এ সে ভিউ তৈরি করলো, ভিউটা এবার এখান থেকে রিটার্ন আসলো 8 এ, এবং 9 এ ডেটাটা ইন্ডেক্সের কাছে গিয়ে ইউজারের কাছে ভিজিবল হলো। বোঝা গেছে রিকোয়েস্টটা? তাহলে দেখেন ইউজার কি দেখতেছে, শুধুমাত্র ইন্ডেক্স পেজ দেখতেছে আর প্যারামিটার কন্ট্রোলারের নাম পাঠাচ্ছে। ঠিক আছে, এই কন্ট্রোলারের নামটা শুধু ইউজার দেখতেছে, আর কিছু না। সিনারিওটা চাইলে তুলে নিতে পারেন, আর যদি মনে থাকে এমনিতে সামনে আমরা যখন ইমপ্লিমেন্ট করতে যাব তখন ক্লিয়ার হবে। এটাকে বলে এমভিসি ফরম্যাট। দেখবেন অনেক জায়গায় এমভিসি শব্দটা শোনা যায়। এমভিসি পিডি অপশন যদি ট্রাই করেন, কিছু পড়লেই দেখবেন কি এমভিসি কনসেপ্ট ক্লিয়ার থাকে। এমভিসি হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, মডেল ভিউ কন্ট্রোলার, এমভিসি কনসেপ্ট ক্লিয়ার। এটা অনেক চায়। ঠিক আছে, জাস্ট ব্যাপারটা আগে বোঝেন আমার কি করতে হচ্ছে। সাদাটার মধ্যে একবার তুলে দেখতে পারেন, আরেকবার তোলেন সাদাটার মধ্যে, পেছনে লেখাটা এই ব্যাপারটা বোঝা গেছে? মানে আমি যেটা বলতে চাইলাম, আরেকবার কি এক্সপ্লেন করা লাগবে? আরেকবার করবো? আচ্ছা, ভাইয়ের জন্য ইউজার বাইরে থেকে যখন হিট করবে, মনে করেন আমি কন্ট্যাক্ট পেজ দেখতে চাই, তাহলে সবগুলো কন্ট্যাক্টের ইনফরমেশন ডেটাবেস থেকে উঠে এসে দেখাইতে হবে। তো ইউজারের হিটটা আসে শুধুমাত্র ইন্ডেক্স পেজে, ডিরেক্টলি কন্ট্যাক্ট নামে কোনো পেজই নাই। এর কাছে হিট আসলো, প্যারামিটার গুলো দেখে সে বুঝে গেল আমার কন্ট্যাক্ট দেখাইতে হবে। ঠিক আছে, তো সে রিকোয়েস্ট পাঠালো কন্ট্রোলারের কাছে যে তুমি আমার কন্ট্যাক্টের লিস্টটা তুলে এনে দেখাও। কন্ট্রোলার নিজে ডেটাবেসে যাবে না, সেই গেল মডেলের কাছে রিকোয়েস্ট পাঠায়। তো মডেলকে বললো যে তুমি আমার এই লিস্ট আইনা দাও, তো সে এবার গেল ডেটাবেসে গিয়ে লিস্টটাকে তুললো, ওই কোয়েরি করা ফেচ করা যা আছে সবকিছু এখানে ঘটবে। ঠিক আছে, ঘটার পর লিস্টটা এখানে ফেরত আসলো, এবার ও এটা পাঠাই দিল কন্ট্রোলারের কাছে। ঠিক আছে, এবার কন্ট্রোলারের কাছে লিস্টটা আছে, কিন্তু এটা দেখানোর জন্য যেভাবে টেবিলের মধ্যে নিয়ে আমরা দেখাই ইউজারের সুবিধার্থে, যেমন এইচটিএমএল ট্যাগ ট্যাগ দিয়ে যে দেখাবো, এই জিনিসটা তার কাছে নাই। এবার সে ভিউর কাছে ওই লিস্টটা পাঠাই দেবে যে এই লিস্টটা তুমি নাও, এটা সাজায় গোছায় আমার কাছে ফেরত দাও। এবার সে করবে কি, এটা এইচটিএমএল বসায় সিএসএস বসায় স্টাইল করে ফেরত পাঠাবে কন্ট্রোলারের কাছে। এবার কন্ট্রোলার ফেরত পাঠাবে ইন্ডেক্সের কাছে যে এই নাও ওয়ান লিস্ট। ঘুরতেছে, কিন্তু সিকিউরিটি কিন্তু অনেক বেশি বেড়ে গেল। যদি ডেটাবেজে কোনো প্রসেস না থাকে তাহলে এই পুরো এই মডেলের ব্যাপারটাই বাদ, মডেলে আসবে না। ইন্ডেক্স থেকে কন্ট্রোলের কাছে হিট, কন্ট্রোলার ভিউ থেকে ওই ভিউটা আইনা দেখেন। মডেল হচ্ছে ডেটাবেস বা ব্যাকএন্ডে যে কোনো রকম প্রসেসিং যদি লাগে, যেমন অথেন্টিকেশন গুলো চেক করা, ইউজার এই পেজে কন্ট্রোলারে এই কাজ করতে আসছে ইউজার, বা হিটটা এই কাজের উদ্দেশ্যে আসছে। এবার সে মডেলের কাছে গেল যে দেখো এই ইউজার এই কাজ করার পারমিশন আছে কিনা। তো সে এমন হতে পারে তার নিজের কাছেই প্রসেসিং আছে, ডেটাবেসে যাওয়া লাগবে না, তাহলে সে এগুলোকে হ্যান্ডেল করে বললো ট্রু অথবা ফলস রিটার্ন করবে, না সে এটা পারবে না, তাহলে কন্ট্রোলার এবার এটাকে আটকাই দিল, কোনো ভিউ টিউ তো দূরের কথা, অন্য কোনো কাজে করতে দিল। এবার আসেন যে আমরা তাহলে কোডিগনেটরে এই জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করব। তো ফার্স্ট আমি যেটা বললাম, হ্যাঁ এটা একটা পেজ, এটাও পেজ, এটাও পেজ, আলাদা আলাদা পিএইচপি ফাইল আমরা তৈরি করব, আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের ইচ্ছা মতো তৈরি করব। ঠিক আছে, এগুলো পিএইচপি ফাইল, এটাও পিএইচপি ফাইল, এটাও পিএইচপি ফাইল, এগুলি হবে ক্লাস, পিএইচপির ক্লাস, আর এটা হবে নরমাল এইচটিএমএল ফাইল। মানে এইচটিএমএল ফাইল না, পিএইচপি ফাইলে হবে, কিন্তু জাস্ট এইচটিএমএল ভিউ গুলো, কোড গুলো জাস্ট, এখানে কোনো এইচটিএমএল কোড থাকবে না, এখানে সব সিএসএস এইচটিএমএল যা আছে সব দিয়ে দেবে। কন্ট্রোলার আছে মেইন কেন্দ্রে, হ্যাঁ কন্ট্রোলার শুধুমাত্র কন্ট্রোল করে,
ঠিক আছে, মডেল আর ভিউ এর মধ্যে কমিউনিকেশন করে, সব দিক থেকে চাপ দিচ্ছে কন্ট্রোলার। সব দিক থেকে জাস্ট কন্ট্রোলারের উপর চাপ আসে। ঠিক আছে, এই জন্য তার নাম কন্ট্রোলার, সে কন্ট্রোল করে সব কিছু। যদিও তার নিজের কোনো ক্ষমতা নেই, সে নিজে কিন্তু না প্রসেসিং করতে পারতেছে না ভিউ তৈরি করতে পারতেছে, কিন্তু প্রসেসিং করে ভিউর মাধ্যমে ডেটাটা এনে সে ভিউ করানোর জন্য কন্ট্রোল করতেছে ব্যাপারটা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এবার আসেন আমরা এই কন্ট্রোলার ভিউ মডেল যে বলতেছি এগুলো কই আছে, এরা কই আছে কিভাবে আছে। দেখেন আমি প্রথমে বললাম যে সিস্টেম হচ্ছে কোডিনেটরের নিজস্ব লাইব্রেরিটা, তার মানে এটাকে আমার চেঞ্জ করার কিছু নাই, আমার ঢুকতে হবে অ্যাপ্লিকেশন নামে ফোল্ডার। অ্যাপ্লিকেশন ফোল্ডারের ভিতরে এই যে দেখেন কন্ট্রোলার্স নামে একটা ফোল্ডার আছে, মডেলস নামে একটা ফোল্ডার আছে, মডেলস এবং ভিউজ নামে একটা ফোল্ডার আছে। তার মানে আমাদের যেহেতু এই তিনটা জিনিস শিখলাম আপাতত, আমরা এই তিনটা ফোল্ডারের মধ্যে ঢুকবো। এক হচ্ছে ভিউ, দেখেন এটার ভিতরে একটা ওয়েলকাম মেসেজ বানানো, মূলত এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখন, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, এই দেখেন একদম সিএসএস সব সে এক জায়গায় করে রাখছে আর কি আপাতত। ঠিক আছে, আমরা চাইলে একদম ভেঙে ভেঙে করতে পারবো আলাদা আলাদা জায়গায়। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দেখাচ্ছে কে? দেখাচ্ছে ওয়েলকাম নামে একটা কন্ট্রোলার। দেখেন এই যে ওয়েলকাম ফাংশন, তার কাছে শুধুমাত্র একটা ভিউ লোড করাচ্ছে যার নাম হচ্ছে ওয়েলকাম মেসেজ। লোড টোড এসব বোঝাতে হবে না, আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। আর মডেল দেখেন ফাঁকা। এই ইন্ডেক্স ডট এইচটিএমএলটা হচ্ছে শুধুমাত্র ডিরেক্ট অ্যাক্সেস আটকায় দেওয়ার জন্য, যদি কেউ সরাসরি এই লিঙ্কের মানে ফাইল ঢুকে ঢুকে এটাতে আসে, যাতে এটা অটো রান হয়ে যায়, ফাইল স্ট্রাকচার যাতে দেখানো যায়। জাস্ট এইচটিএমএলটা এই কারণে সব ফোল্ডারের ভিতরে একটা করে এইচটিএমএল ফাইল দিয়ে রাখে, কিছুই নাই ভিতরে, কিন্তু একটা এইচটিএমএল ইন্ডেক্স ফাইল যেখানে ওই যে 403 ফরবিডেন দেখাবে, যে ডিরেক্ট অ্যাক্সেস ফরবিডেন। ঠিক আছে, তাহলে এইটার কেসে যেহেতু একটা স্ট্যাটিক ভিউ দেখাচ্ছে ইউজারকে, এই জন্য মডেলের কোনো কাজ নাই, সে মডেল বানায় নাই। এটা কিন্তু জাস্ট এক্সাম্পল হিসেবে এই ফাইলটা বানানো থাকে। এবার আমরা আমাদের ইচ্ছা মতো কন্ট্রোলার বানাচ্ছি। আচ্ছা, এইটা যে ওয়েলকাম, এটা যে ওয়েলকাম, এটা কিভাবে শিওর হবে? দেখেন আমি বলছি যে ইন্ডেক্স ডট পিএইচপির পরে স্ল্যাশ দিয়ে আমি যেটা লিখবো এটা হচ্ছে কন্ট্রোলারের নাম। দেখেন কাজ হচ্ছে, কিন্তু আমি যদি এখানে অন্য কিছু লিখি, সাপোজ এটা লিখলাম, এন্টার দিলাম, 403। ঠিক আছে, তার মানে হচ্ছে আসলেই শুধুমাত্র ওয়েলকাম শব্দটার জন্য কাজ করছে, অন্য শব্দ দিলে কাজ করবে না, তাই তো? এবং এর ভিতরে ইন্ডেক্স নামে একটা মেথড আছে, ওই মেথডটা এখন দেখাচ্ছে। আমি যদি অন্য নাম দিই, দেখেন আবার 403 দেখাবে, 404। এটা হচ্ছে ফাংশনটার নাম, দেখেন মেথডের নাম, এই যে ইন্ডেক্স নামে একটা মেথড, জাস্ট এই মেথডটা কল হচ্ছে। আমি যদি এখানে অন্য কিছু লিখি, ফান, ফান, ঠিক আছে। এখন আমি যদি এখানে ইন্ডেক্সটাকে কেটে ফান বসাই দিই, দেখেন ফান। ঠিক আছে, তার মানে আমি জাস্ট এটুকু শিওর করতে চাচ্ছি যে এই ওয়েলকাম কন্ট্রোলার কল হচ্ছে, তার ভিতরে ফান মেথডটা কল হচ্ছে, জাস্ট এটা বোঝাতে যাচ্ছে। তার মানে কি দাঁড়ালো? এটা তো একটা সিকিউরিটি ভেঙে গেল। দেখেন তো, মানে একটু চিন্তা করে, এটা এখানে একটা ওয়েলকাম নামে যে একটা ক্লাস আছে এটা আমি বুঝে গেছি শিওর, এবং কন্ট্রোলার ফোল্ডারের ভিতর আছে এটাও জানি, কন্ট্রোলার ফোল্ডারটা যে অ্যাপ্লিকেশন ফোল্ডার আছে এটাও জানি, কারণ এটা তো ওপেন সোর্স, কোডিনেটরের ফাইল সব ওপেন, সবার জন্য উন্মুক্ত। তার মানে আমি কিন্তু মোটামুটি শিওর হয়ে গেছি যে এইটার পরে অ্যাপ্লিকেশন ফোল্ডার, তার ভিতরে কন্ট্রোলার ফোল্ডার, তার ভিতরে ওয়েলকাম ডট পিএইচপি নামে ফাইল। তাহলে আমি ফাইল স্ট্রাকচার জেনে গেলাম, লাভ হইল গেছে কাহিনী করে, তাই না? প্রোটেকশন আছে। আসেন আমরা ইন্ডেক্স ফাইলটা দেখতে যাই। এখানে দেখেন একটা দেখাচ্ছে সিস্টেম পাথ, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফোল্ডার। সিস্টেম পাথ আর একটা অ্যাপ্লিকেশন ফোল্ডার। আমি এবার করলাম কি, অ্যাপ্লিকেশন ফোল্ডারের নাম বানিয়ে দিলাম অ্যাপ, অথবা ধরেন অ্যাপ -321। ঠিক আছে, আর এই অ্যাপ্লিকেশন নামে যে ফোল্ডার আছে ওটার নাম চেঞ্জ করে অ্যাপ -321 বানিয়ে দিলাম, কাজ করবে। কিন্তু আপনি আবার এটা চেঞ্জ করে দেখেন তো, 3210, your application folder path does not appear to be set by,
তার মানে ও একটা সিকিউরিটির ব্যবস্থা করে দিল আমাদের জন্য। এখানে বাই ডিফল্ট অ্যাপ্লিকেশন নামে একটা ফোল্ডার থাকে, বাই ডিফল্ট সিস্টেম নামে একটা ফোল্ডার থাকে, এটা সবাই জানে। কোডিনেটরে ডিরেক্ট ফাইলটা ডাউনলোড করলে এই দুইটা যে থাকবে সবাই জানে, কিন্তু আমরা সেটাকে চেঞ্জ করে দেওয়ার অপশন আছে আমাদের হাতে। এখানে sys-321 এবং এই ফাইলের নাম যদি আমি সিস্টেমের জন্য বানাই দিই, কাজ করবে। ঠিক আছে, তার মানে ফাইল স্ট্রাকচার আমি আটকাই দিলাম। কন্ট্রোলার আছে ওয়েলকাম, ভালো কথা, কিন্তু ওয়েলকামে ঢোকার রাস্তা বন্ধ করে। কোন ফোল্ডারের ভিতরে এই কন্ট্রোলার আছে এটা কেউ এখন জানবো না। আরো আটকানোর ব্যবস্থা আছে, আরো অনেক বড় ধরনের প্রোটেকশন আছে সামনে, দেখাচ্ছি। ঠিক আছে, কিন্তু এটা বোঝা গেল তো, ক্লিয়ার তো? তার মানে হচ্ছে ফ্রেমওয়ার্ক আমাকে এই একটা বাড়তি ফিচার দিল যে আমি এখন ফাইল স্ট্রাকচারকে সিকিউর রাখতে পারতেছি যেভাবে হোক। আরো সিকিউরিটি আছে অনেক সামনে। হ্যাঁ, এটা ফার্স্ট এই জিনিসটা চেঞ্জ করে নেওয়া ভালো। ঠিক আছে, গেল। এবার আসেন আমরা অন্য একটা কন্ট্রোলার বানাই। যেহেতু বললাম যে কন্ট্রোলার সবকিছু কন্ট্রোল করতেছে, তো আমি এখন একটা কন্ট্রোলার বানাই। দেখেন, আমরা সব সময় জানি যে কন্ট্রোলার হচ্ছে একটা ক্লাস। তার মানে আমরা ডিরেক্টলি এখান থেকে একটা ক্লাস, পিএইচপি ক্লাস নিয়ে নিলে পারি। হ্যাঁ, না, এটার ভিতরে কোনো ফাইলের নাম, মানে ফোল্ডারের নাম চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, তাহলে পিএইচপি ক্লাস যেহেতু লাগবে, আমি এখানে ডিরেক্টলি পিএইচপি ক্লাস ওপেন করতে যাচ্ছি। রাইট ক্লিক, নিউ পিএইচপি ক্লাস। আমি নাম দিচ্ছি, কি নাম দেওয়া যায়? মাই ফার্স্ট কন্ট। ঠিক আছে, নাম দিলাম। একটা জিনিস খেয়াল করেন, নামকরণের ক্ষেত্রে অবশ্যই ফলো করতে হবে, যেহেতু এটা একটা ক্লাসের নাম, ক্লাসের ফার্স্ট ক্যারেক্টার বড় হতে হবে। ফার্স্ট ক্যারেক্টার অবশ্যই বড় হতে হবে। এটা যদি লোকালে কাজ করেও অনেক ক্ষেত্রে হোস্ট করলে কাজ করবে না যদি আপনি ছোট হাতের দেন। এবং স্ট্যান্ডার্ড এই জিনিসটা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড এবং ব্র্যান্ডেড। আর যখন আমরা মাল্টিপল ওয়ার্ডকে পাশাপাশি ইউজ করতে যাব তখন আন্ডারস্কোর দিয়ে সেপারেট করব। জাভায় যেটা হয়, জাভায় হয় ক্যামেল কেস, তার মানে হচ্ছে দুইটা ওয়ার্ডকে একসাথে করতে গেলে সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হয়। ঠিক আছে, তো পিএইচপি আবার আন্ডারস্কোর দিয়ে সেপারেট করাটা সাপোর্ট করে। তো এটা হচ্ছে একটা পিএইচপি ক্লাস। আমি এক্সট্রা লাইনগুলো কেটে দিই জাস্ট শর্ট করার জন্য। এখন কন্ট্রোলার, যেহেতু এটাকে যেহেতু কন্ট্রোলার বানাতে চাই, ঠিক আছে, এই জন্য আমরা এখন এক্সটেন্ড করব। এক্সটেন্ডস এর ফিচার জানি আমরা, এক্সটেন্ডস একবার ইমপ্লিমেন্ট করে নিই। এর আগে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট করার সময়। আচ্ছা, এক্সটেন্ড হচ্ছে, আমি আগে একটু এক্সটেন্ডের ব্যাপারটা বলি। আমি একটু সাধারণ ভাষায় প্রথমে বলি, এরপর প্রোগ্রামের ভাষা। মনে করেন একটা একটা ক্লাস তো মূলত কোনো একটা নির্দিষ্ট জিনিসের সব ধরনের বৈশিষ্ট্যগুলো রাখে। যেমন আমরা এর আগে ব্যাংক নামে একটা বানাইছিলাম, তো ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, ব্যাংকে ডিপোজিট করা, এই ব্যাপারগুলো সবকিছু একটা ব্যাংক ক্লাসের মধ্যে রাখলাম। তা আমি ধরে নিচ্ছি এখন এনিমেল নামে একটা ক্লাস আছে। তার মানে হচ্ছে একটা এনিমেলের সব ধরনের বৈশিষ্ট্য এখানে মেনটেন করা আছে, তাই না? এনিমেল ক্লাস, যেহেতু এনিমেলের যা কিছু আছে, এনিমেলের প্রাণ আছে, সে শ্বাস প্রশ্বাস নেয়, ঠিক আছে, এই ব্যাপারগুলো যা কিছু আছে সবকিছু এটার মধ্যে হ্যান্ডেল করে। তার ক্ষুধা লাগে, খাওয়া লাগে, যা আছে সবকিছু। এবার মনে করেন আরেকটা আমি বানালাম যার নাম দিলাম ডগ। এবার চিন্তা করেন, ডগের কিন্তু এনিমেলের সবকিছু আছে, তাই না? সবকিছু আছে ডগের, কিন্তু এক্সট্রা কি আছে তার মধ্যে? যেমন সে বার্কিং করে, হ্যাঁ, ঘেউ ঘেউ করে, সে প্রভু ভক্ত, ঠিক আছে, বা মানুষের পোষ মানে, এইসব ব্যাপারগুলো। কিন্তু সব এনিমেল কিন্তু আবার এই ব্যাপারগুলো নাই। বাঘের কিন্তু আবার বার্কিং এর স্বভাব নাই, পোষ মানানো স্বভাব, তাই না? প্রভু ভক্ত না। তো সবকিছুকে মেলানো যাবে না, কিন্তু এনিমেলের যা কিছু আছে সবকিছু ডগের আছে নিশ্চিত। এটা হতে পারে টাইগার, যদি বলি এরও এনিমেলের সবকিছু টাইগারের আছে, কিন্তু টাইগার আর ডগ কিন্তু সেম না।
ডিফারেন্ট। তাহলে দেখেন যেহেতু ডগ এমন একটা জিনিস যেটা এনিমেলের সব কিছু বহন করতেছে, তাহলে আমি এনিমেলকে সরাসরি ডগের কাছে নিয়ে আসি, তাহলে এই সবগুলো পেয়ে গেল। আর ডগের নিজস্ব যে ব্যাপারগুলো এটা আবার এই ডগ ক্লাসের মধ্যে ইনক্লুড করে। তাহলে এখন ডগের মধ্যে সব আছে না, এনিমেলের সব আছে আর ডগের নিজস্ব সব আছে। আরেকটা ইনহেরিটের মধ্যে ক্লাস ইনহেরিট। ইনহেরিটেন্স ইনফরমেশন আছে, ঠিক আছে, এটাকে ইনহেরিট বলে। আর ইনহেরিট করার স্টাইল হচ্ছে এক্সটেন্স, ঠিক আছে। তার মানে হচ্ছে এনিমেলের যে বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য আমি তাকে দিয়ে দিচ্ছি, সাথে আমি ডগের কিছু এক্সট্রা বৈশিষ্ট্য আমি add করছি। তাইলে আমার ওই এনিমেলের সব বৈশিষ্ট্যগুলো এখানে আবার লেখা লাগতেছে না। যেমন কান আছে, সে ক্ষুধা লাগে, খাওয়া লাগে, এই ব্যাপারগুলো আর এখানে লিখতে হচ্ছে। এনিমেলকে সরাসরি দিয়ে দিচ্ছে, কারণ এনিমেলের সব কান আছে। বুঝা গেল? এটাকে বলে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স তার মানে উত্তরাধিকার সূত্রে চলে আসে আর কি একটা। সাধারণত এটাকে বলে প্যারেন্ট ক্লাস আর এটাকে বলে সাব ক্লাস। প্যারেন্ট ক্লাস, সাব ক্লাস। তো আমরা যদি চিন্তা করি যে বাবার জিনিস ছেলে পাবে, তো বাবার সব জিনিসই ছেলে পাবে, ঠিক আছে, কিন্তু আবার অনেক জিনিসে থাকবে যেটা পাবে না। বাবার সব কিন্তু পাবে না ছেলে ব্যবহার করবে না, তাই না? তো ওইটার উপর ডিপেন্ড করে আবার কিছু এক্সেস মডিফায়ার আছে, প্রোটেক্টেড ব্যাপার আছে, প্রাইভেট ব্যাপার আছে। যেমন তার যেসব প্রাইভেট জিনিসগুলো একদম প্রাইভেটলি ব্যবহার করবে, এটা কিন্তু ছেলে ব্যবহার করে না, তাই না? কিন্তু বাবার সম্পত্তি ব্যবহার করে, তার ঘর ব্যবহার করে, তার এমন হতে পারে যে তার চশমাটা হয়তো ওই ছেলে ইউজ করবে না, তাই না? একদম প্রাইভেট জিনিস ওটা, তাই না? তো এই ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করে এখানে কিছু এক্সেস মডিফায়ার আবার হয়। তো যেটা আমরা এর আগে দেখছি যে প্রাইভেট করে দিলে বাইরের কোনো ক্লাস এক্সেস করতে পারবে না, বুঝলি না? এই আর কি। তো এটা যদিও ইনহেরিট করে চলে আসতেছে, এর সব প্রপার্টি তার মধ্যে চলে আসতেছে, কিন্তু কিছু জিনিস আবার রেস্ট্রিক্ট করা আছে। তো ব্যাপারটা এরকমই। তো আমরা একটা মডেল বানাতে চাচ্ছি, তো একটা মডেলের মধ্যে কোঅর্ডিনেটরের মডেলে যত বৈশিষ্ট্য লাগে সব বৈশিষ্ট্য তার থাকা লাগবে, সাথে আমি কিছু ফাংশন বলবো, আমি কিছু কাজ বলে দেবো, সে এই কাজগুলো করবে। আমার জিনিসগুলো, ঠিক আছে, মানে আমি বোঝাতে চাচ্ছি, মনে করেন যে এখন কোঅর্ডিনেটরের যে মডেল বানানো আছে ওই মডেলটা আমি আবার আমার এই মাই ফার্স্ট কোয়ান্টের মধ্যে ইমপ্লিমেন্ট করার দরকার নেই, কারণ সে বানায় রাখছে। তাহলে যেহেতু বানায় রাখছে ওইটাকে আমি সরাসরি নিয়ে আসি। এইবার মাই ফার্স্ট কোয়ান্টের মধ্যে আমি যেসব ফিচার গুলো দিতে চাই জাস্ট ওইগুলো অ্যাড করে দেওয়া। মনে করেন যে উপরেটা হচ্ছে অ্যানিমাল আর এটা হচ্ছে ডগ, ক্লিয়ার? হয়তো ওরকম কোনো সিচুয়েশন আসে নাই যার কারণে আমার এক্সটেন্ডের ব্যাপারটা করা হয়নি, ঠিক আছে, আমি ওপি করানোর সময়। তো প্যারেন্ট যে মডেলটা সরি কন্ট্রোলারটা বানানো আছে ওইটার নাম হচ্ছে সিআই, কোড ইগনিটর, ঠিক আছে, সিআই আন্ডারস্কোর কন্ট্রোলার। দেখেন সাজেস্টই করছে অটোমেটিক্যালি, কোড ইগনিটর আন্ডারস্কোর, মানে সিআই হচ্ছে এটার সবগুলো প্রিফিক্স, তার যত ক্লাস আমরা ব্যবহার করবো সবগুলো প্রিফিক্স কোড সিআই আছে, সিআই আন্ডারস্কোর কন্ট্রোলার। মডেলের ক্ষেত্রে একই রকম সিআই আন্ডারস্কোর মডেল, এটা হচ্ছে প্যারেন্ট মডেলে সবকিছু চলে আসলো, এখানেও প্যারেন্ট কন্ট্রোলারের সবকিছু এখানে চলে আসলো, ঠিক আছে। এখন ওই কন্ট্রোলারকে তো আমি এক্সটেন্ড করে নিলাম, কিন্তু আমরা কনস্ট্রাক্টর দেখছি না, কনস্ট্রাক্টর কি করে অটোমেটিক্যালি কল হয়, অবজেক্ট বানালে অটো কল হয়, তার মানে ওই ক্লাসের কিছু বেসিক ফিচার ইনিশিয়ালাইজ হয়ে যায় কনস্ট্রাক্টরের ভিতরে। এখন দেখেন এটার ভিতরে নিশ্চয়ই এমন কিছু করা আছে, হয়তো করা আছে, নাও থাকতে পারে, যেটা অটোমেটিক্যালি ইনিশিয়ালাইজ হলে ভালো হইতো, কিন্তু এক্সটেন্ড করলে অটোমেটিক্যালি ওটার কন্ট্রোল কল হয় না। তাহলে এটা একটা সমস্যা, তার মানে কন্ট্রোলার ইনিশিয়ালাইজ হচ্ছে না, বোঝা গেছে? আমি কিন্তু এক্সটেন্ড করে নিলাম, অবজেক্ট বানাই নাই কন্ট্রোলারে, যেহেতু অবজেক্ট বানাই নাই তাহলে তার কনস্ট্রাক্টর কল হয় নাই। আমি হয়তো অবজেক্ট বানাবো, তার অবজেক্ট বানালে তো তার অবজেক্ট তৈরি হয় না, এবং অবজেক্ট তৈরি না হলে তার কনস্ট্রাক্টর কল হবে না। এই জন্য আমি এটার মধ্যে একটা যে কাজটা এক্সট্রা করে দিব সেটা হচ্ছে ওর যে কনস্ট্রাক্টর থাকবে তার ভিতর থেকে আমি ওইটার কনস্ট্রাক্টরকে একটা কল দিয়ে দিব। কল হচ্ছে, মানে এইটার অবজেক্ট বানালে তো ওর কনস্ট্রাক্টর কল হবে, তাই না? এইটার কনস্ট্রাক্টরের ভিতরে যদি আমি ওইটার কনস্ট্রাক্টরকে কল দিয়ে দিই তাহলে তো ওইটার কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজ হয়ে গেল। তো জাস্ট এই কাজটার জন্য খুব সোজা, কন্ট্রোল স্পেস এন্টার, তৈরি হয়ে গেছে প্যারেন্ট কনস্ট্রাক্টর। হ্যাঁ হ্যাঁ, নেটবিনের ফিচার। ঠিক আছে, দেখেন তাহলে আমার এই কনস্ট্রাক্টরটা আমরা চিনি, আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, এটা কোন কনস্ট্রাক্টর? সে মাই ফার্স্ট কোয়ান্টের কনস্ট্রাক্টর। এবার তার ভিতরে প্যারেন্ট মানে হচ্ছে তার প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাসের আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, তার মানে ওইটার কনস্ট্রাক্টর অটোমেটিক কল হয়ে গেল এখন, তাহলে দুইটারই কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজ হয়ে গেল। এই কাজটা এক্সট্রা একটু করে দিতে হবে। হ্যাঁ, প্যারেন্টের পর দুইটা কলন হবে, এটা হচ্ছে অবজেক্ট তৈরি না করে ওইটার কোন একটা ফাংশনকে কল করতে চাই। কন্ট্রোল স্পেস
দিলে এই যে ফার্স্টেই দেখেন ওভাররাইড করতে বলতেছে কনস্ট্রাক্ট করতে, আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, আমি জাস্ট ওটাকে সিলেক্ট করে এন্টার দিলাম, তৈরি হয়ে গেছে। বোঝা গেছে? দেখেন সিরিয়ালি আমি কোড কিন্তু কম করছি, কথা বক বক বেশি করছি, ঠিক আছে? জাস্ট কনস্ট্রাক্টরটা বানালাম আর ক্লাসটা বানালাম। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমরা ইন্ডেক্স থেকে স্ল্যাশ ওয়েলকাম মূলত একটা কন্ট্রোলার, তাই তো? ওয়েলকাম কন্ট্রোলারে ঢুকলাম, কন্ট্রোলারে ঢুকলাম, কোনো ফাংশনের নাম বললাম না, অটোমেটিক্যালি একটা কিছু ঘটে গেল। আবার যখন ফাংশনের নাম বলতেছি তখনও অন্য কিছু একটা ঘটতেছে। তার মানে কি ডিফল্ট ভাবে একটা ফাংশন থাকে যেটা আমি যদি না বলি তাহলে বাই ডিফল্ট এটাকে ধরে নেয়। তো এটা একদম খুব সহজ ওয়েতে আমরা যেটা আগে দেখে আসছি যে ইন্ডেক্স নামে একটা ফাইল থাকে যে ফাইলটা অটো রান হয়ে যায়, এখানেও ইন্ডেক্স নামে একটা ফাংশন থাকবে যেটা অটোমেটিক্যালি কল। দেখেন তাহলে আমরা পাবলিক ফাংশন ইন্ডেক্স, ইন্ডেক্স নামে একটা ফাংশন থাকবে যেটা অটো কল হয়ে যাবে। দেখেন ইকো I am inside of index method, এটা একটু লিখে দিলাম, ঠিক আছে? তাহলে দেখেন আমি মাই ফার্স্ট কন্ট আমার কন্ট্রোলারের নাম, তাই না? মাই ফার্স্ট কন্ট, তাহলে আমি গেলাম এই জায়গায় ওয়েলকামটা কেটে দিলাম, কেটে লিখলাম মাই আন্ডারস্কোর ফার্স্ট আন্ডারস্কোর কন্ট, লিখে এন্টার দিলাম। দেখেন আমি ইনসাইড দ্য ইন্ডেক্স মেথড, অটোমেটিক্যালি সেই ইন্ডেক্স মেথডে ঢুকে গেছে। অথবা আমরা যদি স্ল্যাশ দিয়ে ইন্ডেক্স লিখি তাহলে ইন্ডেক্স মেথডের ভিতরে আছে, ঠিক আছে? যদি আমরা অন্য একটা ফাংশন লিখতে চাই, পাবলিক ফাংশন আদার পেজ, echo you are in other page method, তাহলে আমি গেলাম এখানে যদি ইন্ডেক্সের পরিবর্তে কেটে লিখি আদার পেজ you are in other page method, ঠিক আছে? তার মানে আমরা একটু ডোমেইনটা একটু অ্যানালাইসিস করি, ব্যাপারটা কি ঘটছে। তাহলে ফার্স্ট এটুকু পার্ট হচ্ছে ডোমেইন, এরপর ইন্ডেক্স ডট পিএইচপি হচ্ছে যেটা আমি বললাম যে সবসময় ইন্ডেক্স ডট পিএইচপি দেখি হবে। তাহলে ফার্স্ট পার্ট গেল ডোমেইনের পার্ট, তারপর আসছে আমাদের ইন্ডেক্স ফাইলের নাম, এরপরে হচ্ছে আমাদের কন্ট্রোলারের নাম, এরপর হচ্ছে মেথডের নাম। ক্লিয়ার? ডোমেইনটার মধ্যে আর কোনো ঘাপলা নাই তো, বুঝতে? ফার্স্টে ডোমেইন, এটা যেইটুকুই হোক, এটা হতে পারে আরো 2টা ফোল্ডার কম, হতে পারে আরো 5টা ফোল্ডার বেশি, এটা হচ্ছে ডোমেইনের পার্ট, যেখান থেকে ইন্ডেক্স ফাইল শুরু। এরপর ফার্স্ট পার্ট হচ্ছে কন্ট্রোলার, সেকেন্ড পার্ট হচ্ছে মেথড। ক্লাসে আছে? বোঝা গেল? এবার একটা মজা দেখো, এখানে আমি একটা প্যারামিটার নিচ্ছি, সাপোজ এ, মেথড উইথ ভ্যালু ডট এ। দেখেন এখানে আদার পেজ, যেহেতু ফাংশন তার মানে তার মধ্যে প্যারামিটারের ব্যাপার থাকতেই পারে, এই প্যারামিটার আমি এখন পাস করে দিতে পারি, এটা তো একটা ফাংশন হয়ে গেল। কারণ আমরা এখানে একটা ফাংশনের নাম পর্যন্ত কল করতে পারি, কিন্তু তারপরে প্যারামিটারটা আমি এভাবে দিয়ে দিলে হবে না, নাকি দিলে হবে? দেখি এন্টার দিয়ে, হ্যাঁ হাইফেন, দেখি হাইফেন দিয়ে, তাহলে আমি প্যারামিটার পাস করবো কি করে? খুব সহজ হয়ে স্ল্যাশ আরেকটা স্ল্যাশ বসা দেন, ঠিক আছে? ইনসাইড আদার পেজ মেথড, আমি কি আদার পেজে আছি? আদার পেজ উইথ ভ্যালু ডট এ, ও ফাইলটা সেভ করা ছিল না, সরি, এখন দিলাম উইথ ভ্যালু ডট দিল। ব্যাপারটা দেখেন, লিঙ্কে আমি যা স্ল্যাশ দিয়ে কিছু একটা লিখলাম ওইটা প্যারামিটারে ভ্যালু হিসেবে চলে আসছে, মজা না? যদি আমি এখানে আরেকটা ভ্যালু দিই, এখন স্ল্যাশ, এবার 10টা ভ্যালু আপনি প্যারামিটারে নেন আর লিঙ্কে স্ল্যাশ দিয়ে একটা ভ্যালু বসান,
এটা তো আর ভিজিটর লিখবে না, আপনি জাস্ট লিংক বানাই দিবেন আর কি, ইউজারকে লিংক বানাই দিবেন কোন এক জায়গায়, যেমন নেভিগেশন থাকে, আমরা মেনু বানাই না, তো মেনুর মধ্যে লিংকটা তখন এইভাবে আমরা তৈরি করবো আর কি। কিন্তু সহজ কত হচ্ছে ইউজারের জন্য মনে রাখা বা ব্যাপারগুলো সহজ হচ্ছে না। যেমন আমরা এই ধরনের প্যারামিটার নেওয়ার জন্য কি করতে হতো, কোশ্চেন পি ইকুয়ালস টু সামথিং এন্ড আরেকটা ভ্যালু এভাবে নিতাম না, ওইটা এখন যা স্ল্যাশ দিয়ে আপনি পি এর ভ্যালু বসাই দেন, স্ল্যাশ দিয়ে ইউ এর ভ্যালু বসাই দেন, স্ল্যাশ দিয়ে আই এর ভ্যালু, তাহলে জাস্ট ওই প্যারামিটারে যে ভ্যালুটা আসলে ওই ভ্যালুটাকে ধরে কাজ করে নেবেন, শেষ। মনে করেন আপনি এডিট করতে যাচ্ছেন, তো এডিট করতে গেলে আমরা ম্যান্ডেটরি কি করা লাগে, কোন আইডিটা এডিট করতে চাই এটা নিতে হয় না। তো মনে করি যে আমার কন্ট্রোলার হচ্ছে মাই ফার্স্ট কন্ট স্ল্যাশ এডিট স্ল্যাশ মনে করি 34, তার মানে হচ্ছে আমি এই কন্ট্রোলারে 34 নম্বর আইডিটাকে এডিট করতে চাই। কিন্তু লিঙ্কটা কত সহজবোধ্য হয়েছে না। তার মানে হচ্ছে ফার্স্টে ওই যে এডিট হচ্ছে মেথডের নাম, এডিট হচ্ছে মেথড, আর ফার্স্ট প্যারামিটারে যেটা যাচ্ছে এটা হচ্ছে 34 আইডিটা, ওই আইডিটাকে আমি এডিট করে দিব, বা ডেটা দেখানোর জন্য ওই ডেটাগুলোকে ফেচ করা যা কিছু প্রসিডিং হয় সব। বোঝা গেছে ব্যাপারটা? একটু আমাদের এতদিনের লজিকের সাথে একটু মানে তর্কাতর্কি চলছে না, কিভাবে সম্ভব? আমরা লিঙ্ক মানে হচ্ছে স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে একটা ফোল্ডার, কিন্তু এখানে ফোল্ডার নাই, কিছু নাই, কিন্তু স্ল্যাশ দিয়ে লিঙ্ক থেকে আসবে। আচ্ছা, এখন একটা খটকার বিষয় হচ্ছে আমার কাছে ভালো লাগতেছে না এখানে ইন্ডেক্স ডট পিএইচপি মাঝখানে এসে বসে দিছে, তাই না? এটা কিন্তু সাধারণত কোনো সাইটে থাকে না, কিন্তু আমাদের এখানে ইন্ডেক্স বসে আছে, এটা তো আমি চাই না। হ্যাঁ, এটাকে হাইড করে দেবো যে কোনো ভাবেই হোক, ঠিক আছে? তা হাইড করার জন্য তার কাছে চলেন একটু সাজেশন চাই, যে index dot php in coordinator, এলিস ল্যাবে ইউআরএলস এ গেলে ফার্স্ট ল্যাব দিল এখানে, এলিস ল্যাব আর এলিস ল্যাব ডট কম হচ্ছে কোঅর্ডিনেটরের যে কমিউনিটি সেকশন যেটা, তো এখানে আমরা একটা htaccess পাওয়ার কথা নাই, তার মানে ফুল লিংক আছে, রিমুভ ইন্ডেক্স, আমরা অন্য কোথাও থেকে না নিই, এলিস ল্যাব থেকেই পাওয়া যাবে। এটা আসলে হবে, কিন্তু আমরা এইভাবে গুগল থেকে নানান ভাবে সার্চ না করে আমরা ডিরেক্টলি তার কাছেই পাবো, এই জন্য আমি এলিস ল্যাবের ওই ডকুমেন্টেশনটার মধ্যে খুঁজি, এখানে ইউআরএল এ ঢুকবো, ইউআরএল হেল্পার, ইউআরএল হেল্পার, এই যে এটা কিন্তু কোডিগনেটর ডট কম এর মধ্যেই আছে, ঠিক আছে? কোডিগনেটর ডট কম এ ইউআরএল এর ওই রিমুভিং ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল, এটা হচ্ছে একটা htaccess রিরাইট ইঞ্জিন অন। ফার্স্টে আমি রিরাইট করতে চাচ্ছি, এটাকে অন করে দিতে হবে, এরপর রিকোয়েস্ট গুলো লাস্ট লাইনে আমরা যদি দেখি, আমরা রেগুলার এক্সপ্রেশন দেখছি না, দেখেন স্ট্রাকচারটা আমি একটু এক্সপ্লেইন করি। এটা হচ্ছে টুপি সাইনটা দিয়ে কি বোঝায়, রেগুলার এক্সপ্রেশন স্টার, ডলার সাইন দিয়ে বোঝায় এন্ড, মাঝখানে কি দিয়েছে ডট স্টার, ডট মানে কি বোঝায় যে কোনো ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টার ডট দিয়ে বোঝায়, ঠিক আছে? স্টার দিয়ে কি বোঝায়, শূন্য থেকে ইনফিনিটি টাইম, তার মানে যে কোনো ক্যারেক্টার শূন্য থেকে ইনফিনিটি টাইম আসলো, ঠিক আছে? যদি এরকম পাওয়া যায় তাহলে এটার মধ্যে সে দেখবে যে ইন্ডেক্স ডট পিএইচপি, মানে আমি মনে করেন যে আমি এখানে দিলাম যে স্ল্যাশ অ্যাবাউট, তাহলে কি হলো, স্ল্যাশ অ্যাবাউট পুরোটা এই রেগুলার এক্সপ্রেশনের মধ্যে আটকাবে না। এখন বলা হচ্ছে যে যদি এই ধরনের কোনো রিকোয়েস্ট আসে এটাকে এরকম বানাবে, ইন্ডেক্স ডট পিএইচপি স্ল্যাশ $1, $1 মানে হচ্ছে এখানে প্যাটার্নের ফার্স্ট যে ম্যাচটা, ওই ম্যাচটাকে সরাসরি এখানে নিয়ে আসতে বলা হচ্ছে, ঠিক আছে? তার মানে এই এখানে যদি ইন্ডেক্স ছাড়াও কেউ একটা ডিরেক্টলি হিট করে তাহলে এটাকে ইন্ডেক্স ডট পিএইচপির পরে দিলে যেটা হয় ওই লিঙ্কে নিয়ে যেতে বলা হচ্ছে,
ঠিক আছে, তাহলে আমি এটা কপি করলাম পুরো টেক্সটটা, এখানে একদম রুটে দেখেন আমাদের রুট হচ্ছে এটা, এখানে htxs নামে একটা ফাইল তৈরি করব। এখানে কি ডিরেক্টলি পাওয়া যায়? আচ্ছা, এমটি ফাইল নেই, সমস্যা নেই। htxs, ঠিক আছে, এটা মূলত হচ্ছে ডট htxs একটা ফাইল, ডট htxs ফিনিশ। দেখেন htxs নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখন এখানে আমি ওই যে লেখাটা ছিল জাস্ট ওটা পেস্ট করে সেভ করলাম, রুটে রাখলাম, শুধু অন্য কোনো কোডিং এ কিছু নাড়াচাড়া করি না। এখন এখন রিফ্রেশ দিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না, তাই না? আমরা ইন্ডেক্সটা বাদ দেই, এন্টার দিচ্ছি, দেখেন তাও সমস্যা হচ্ছে না, তার মানে ইন্ডেক্স এখন রিমুভ করার জন্য আমরা ready। যদি আমরা এই লাইনগুলোকে বাদ রেখে সেভ করলাম, এই লিঙ্কটাতে হিট করি, কি আসতেছে? তার মানে হচ্ছে এই htxs ফাইলটাই আমাকে এটা অ্যালাউ করে দিল, কাজটা করে দিল। তার মানে হচ্ছে ডোমেনের পরে যেটুকু পার্ট আছে এই সবটা পার্টকে রেগুলার এক্সপ্রেশন দিয়ে ম্যাচ করে সে অটোমেটিক্যালি index.php এর পরে বসায় দিচ্ছে নিজে থেকে ব্যাকএন্ড ইউআরএল না দেখে। যদি আমরা মানে নরমালি ইন্ডেক্সের পরের যে পার্ট মানে শুধু ডোমেনে খুলে যেটা পাওয়া যায় ডিফল্ট ভাবে সে ঢুকে যাবে। এই যে ধরেন মাই ফার্স্ট কন্ট, এটাও বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, শুধু ডোমেনে ঢুকলাম, সে অটোমেটিক্যালি ওয়েলকাম কন্ট্রোলার ওপেন করে দিচ্ছে। এখন index.phpও নাই, এখানে যদি আমি এখন ওয়েলকাম লিখি রান করবে, তার মানে ওয়েলকাম কন্ট্রোলার স্ল্যাশ দিয়ে ইন্ডেক্স নামে ডিফল্ট যে ফাংশনটা আছে এই ফাংশনটা। আচ্ছা, এখন একটা কোশ্চেন আসার কথা, আসে নাই যদিও। একটা এখানে আমাদের দুইটা কন্ট্রোলার আছে, একটা হচ্ছে ওয়েলকাম, একটা হচ্ছে মাই ফার্স্ট কন্ট, তাই তো? কিন্তু এইটুকু দিয়ে যখন আমি হিট করি অটোমেটিক্যালি ওয়েলকামটা লোড নিচ্ছে, কারণ কি? অগ্রাধিকার দেওয়া আছে, বা কোনো না কোনো জায়গায় বলে দেওয়া আছে যে যদি কোনো কন্ট্রোলারের নাম দেওয়া না থাকে তাহলে ওয়েলকামটা লঞ্চ করবে। তার মানে ডিফল্ট কন্ট্রোলার বলে একটা ব্যাপার থাকতে পারে। আমরা একটু দেখি যে ইন্ডেক্স ফাইলটা এখানে ডিফল্ট কন্ট্রোলার নামে কিছু আছে কি নাই। আছে? নাই। সিস্টেম পাথ অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্ট নাই। তাহলে আমরা যাচ্ছি এখন কনফিগ রাউটস, এখানে আছে ডিফল্ট কন্ট্রোলার। আচ্ছা, তাহলে হোয়াট ইজ দিস? অ্যাপে ঢুকলাম, অ্যাপ্লিকেশনের ভিতরে কনফিগ নামে একটা ফোল্ডার আছে, তার মানে সব ধরনের কনফিগারেশন এটার ভিতরে ঘটে, অনেক কনফিগারেশন এখানে ঘটে। তো এখানে রাউট হচ্ছে মূলত রাউটিং করার জন্য, ঠিক আছে, মানে কোন লিঙ্কে হিট করলে কোন জায়গায় যাইতে হবে, কোন কন্ট্রোলার ওপেন করতে হবে, সবকিছু সে করে। ঠিক আছে, আমরা এগুলোকে আরো মডিফাই করে নিতে পারবো। তো এই রাউটস হচ্ছে তার ভিতরে বলে দেওয়া আছে, ডিফল্ট কন্ট্রোলার নামে একটা ইন্ডেক্সে দিয়ে দেওয়া আছে ওয়েলকাম। আসেন আমরা এটাকে একটু চেঞ্জ করে ট্রাই করি যে আসলে সেই এই ব্যাপারটা কন্ট্রোল করতেছে। মাই ফার্স্ট কন্ট, এবার জাস্ট সেভ করলাম। আমি এবার যাচ্ছি ডিরেক্ট রুটে হিট করতে, দেখেন চলে গেছে আমাদের মাই ফার্স্ট কন্ট নামে যে কন্ট্রোলার আছে ওটা। তার মানে এই এই লোকে কাজ করছে, তাই না? চোর ধরছি। তাহলে এখান থেকে এখন আমরা আমাদের মতো করে একটা কন্ট্রোলারকে ডিফল্ট বানিয়ে দিতে পারবো, যদিও কোঅর্ডিনেটরে বাই ডিফল্ট ওয়েলকামটা ছিল। আমরা এখন চেঞ্জ করে আমাদের ডিফল্ট কন্ট্রোলার হিসেবে মাই ফার্স্ট কন্ট বসাই দিলাম। এবার আসেন, যেহেতু রাউট ফাংশনের ভিতরে ঢুকে গেছি, রাউট ফাইলটা ওপেন করে ফেলছি, তার অন্যান্য কিছু ফিচার দেখি যে সে আর কি পারে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা 404 এ তো একটা করা আছে, যাই হোক ওটা করতেছে না। আমি এবার একটু অন্যদিকে হাঁটি, যেমন ধরুন আমি চাচ্ছি মাই ফার্স্ট কন্টেন্ট ভিতরে একটা আছে আদার পেজ, এই পেজটাতে কোনো না কোনোভাবে ইউজারকে কোনো একটা লিঙ্কের মাধ্যমে ক্লিক করলে সে এই পেজে আমি ঢোকাতে চাই। তাহলে আমাকে এই মুহূর্তে এখন কই নিয়ে যেতে হবে? মাই ফার্স্ট কন্ট স্ল্যাশ আদার পেজ, তাই না? এখানে ইরর দিচ্ছে কি কারণে?
মাই ফার্স্ট কন্ট্রোলার মিসিং আর্গুমেন্ট। আচ্ছা, আর্গুমেন্ট গুলো ম্যান্ডেটরি। এখানে আমি এখানে আর্গুমেন্ট অপশনাল বানাই দিই, আর্গুমেন্ট ছাড়া ফাংশন কল হচ্ছে, ঠিক আছে। তাহলে আপাতত ব্ল্যাঙ্কে রান করলো, তার মানে আমার এখন লিঙ্কটা হচ্ছে কিন্তু এই। এখন দেখেন পিএইচপি আমাকে বাধ্য করে দিচ্ছে স্ট্রাকচার কন্ট্রোলারের নামকরণটা এইভাবে করার জন্য। যদি মাল্টিপল ওয়ার্ড পাশাপাশি হয় সেক্ষেত্রে ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার বড় হবে আর মাল্টিপল ওয়ার্ড গুলো আন্ডারস্কোর দিয়ে সেপারেট হবে। এটা বাধ্য করে দিয়েছে না ক্লাসের নামকরণ, আর ডিরেক্টলি ক্লাসের নামই তো এখানে দিচ্ছি, কিন্তু আমার কাছে লিঙ্কটা দেখতে হবে। সাপোজ যদি এমন হতো যে মাই ফার্স্ট কন ঠিক আছে, কিন্তু আমি দেখতে চাই এরকম হোম স্ল্যাশ আদার পেজ, সুন্দর হতো। অথবা যদি মাই ফার্স্ট কনটা হয় মাই হাইফেন ফার্স্ট হাইফেন কন, এটাও লিঙ্কটা মোটামুটি চলে। অথবা ধরেন আমি সব একসাথে দেখতে চাই, যে আমি মাই ফার্স্ট কন দিব কিন্তু ঢুকবে ওই জায়গায়। কথা বোঝা যাচ্ছে? জি। তাহলে এখানে আরেকটা সিকিউরিটি চলে আসে। দেখেন আমার কন্ট্রোলারের নামটা হিডেন হয়ে যাচ্ছে, মাই ফার্স্ট কন আমার যে একটা কন্ট্রোলার আছে এটা হিডেন হয়ে যাচ্ছে। যদি এটা করতে পারি, এখনো পারি না কিন্তু, তাই তো? আসেন একটু ট্রাই করি। আমরা জাস্ট চাচ্ছি যে এই লিঙ্কে যদি কেউ হিট করে, আমি চাচ্ছি মাই ফার্স্ট কন্টে ঢুকাই দিতে। গেলাম রাউট ফাইলে, তাকে বলতেছি যে যদি এই লিঙ্কে হিট করা হয় তাহলে তাকে আমি ঢুকাই দিতে যাচ্ছি মাই ফার্স্ট কন স্ল্যাশ আদার পেজ। ঠিক আছে, সেভ করলাম ফাইল, এই লিঙ্কে হিট করলাম 404। তার মানে হয়নি। চমৎকার ঘটে গেল। ঠিক আছে, তার মানে হচ্ছে ও সব ধরনের রাউটিং গুলো হ্যান্ডেল করে। ঠিক আছে, যে কোন লিঙ্কে হিট করলে কোন পেজে কোন ফাংশন কোন মেথডে কল করাইতে হবে এই জিনিসগুলো সে হ্যান্ডেল করে, তাই তো? বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি করতে পারলাম? প্রথমত ফাইল স্ট্রাকচার হিডেন করছিলাম সিস্টেম এবং অ্যাপ্লিকেশনের নাম চেঞ্জ করে। এখন কন্ট্রোলারও দেখতে দেবো না ইউজারকে, সে দেখবে এক জিনিস, ভিতরে আছে আরেক জিনিস। ঠিক আছে, এখন এমনও করতে পারবো যে আমি চাই যে কোনো কন্ট্রোলারের নাম দরকার নেই, এখানে ডিরেক্টলি আদার পেজ লিখবো, সে চলে আসবে। আদার পেজ লিখলে মাই কন্ট্রোলারের ভিতরে আদার পেজ ফাংশন কল করে, ওইটা আরো ফাইন হয়, তাই না? হ্যাঁ, আরো ভালো হয়, কন্ট্রোলারের নাম দেখার দরকার নেই। তাইলে আমি বলতেছি যে যদি আদার পেজ নামে কেউ হিট করে তাহলে মাই ফার্স্ট কন্টের আদার পেজ ফাংশনকে কল করে কন্ট্রোলার এখানে সব রাউটে। জানার দরকার নাই, আমি আসছি এই পর্যন্ত তো এবার বলেন যে ফ্রেমওয়ার্ক আসলে কি বড় ধরনের ফিচার দিচ্ছে আমাদের। ঠিক আছে, আর একটা প্রজেক্টে ঢুকলে বা একটা কাজ কমপ্লিট করতে গেলে বুঝবো আর কি যে আসলে সে যে আরো কত কি দিচ্ছে আমাকে। কিন্তু আমরা ফার্স্ট জাস্ট সিকিউরিটি গুলো দেখলাম যে সে কি কি সিকিউরিটি আমার জন্য রেডি করছে। আমরা ফাইল স্ট্রাকচার দেখতে দিচ্ছি না, তার মানে হচ্ছে আমাদের ফাইল কোন জায়গায় কি লিখলাম, কয়টা ফাইল লিখলাম, কিছু সেটা না। আমি একটা ফাইল লিখবো, মানে একটা কন্ট্রোলার লিখবো আর তার ভিতরে আমি 100 মেথড লিখবো। ঠিক আছে, এটা দিয়ে হ্যান্ডেল করে ফেলা সম্ভব বিশাল প্রজেক্ট। একটা ফাইল লিখবো শুধু, তাই না? তো এই হচ্ছে আমাদের রাউট ফাইল। তো রাউট ফাইলের একটু স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে ইন্ডেক্স, তার মানে হচ্ছে কোন লিঙ্কে হিট করতে, মানে এটা হচ্ছে কোন লিঙ্কে হিট করতে আমি কোন লিঙ্কে পাঠাতে চাই, জাস্ট এইটুকুই মেইন কনসেপ্ট। এবার সাপোজ আমি এমন চাচ্ছি যে আদার পেজে গিয়ে যদি কেউ এখানে একটা নাম্বার দেয় 1 2 3 অথবা 2 3, তার মানে আমি বোঝাতে যাচ্ছি যে আদার পেজের 23rd নাম্বার যে আইডি আছে ওইটার ডেটাগুলো দেখাতে চাচ্ছি, কিন্তু হিট করলে সে আবার ইরর দিচ্ছে। বোঝা গেল? তো এই কেসে আমি কি করতে পারি? অথবা ধরেন আদার পেজের ভিতরে দুইটা প্যারামিটার আছে না, তো ফার্স্ট প্যারামিটার আমি একটা দিলাম আর সেকেন্ড প্যারামিটার আরেকটা দিলাম, এন্টার দিলাম। তা আমি তো এই ডেটাগুলো আদার পেজে ঢুকাইতে হবে, তাই না? কিন্তু এখানে তো এই ডেটাগুলো নাই, এগুলো তো নিচ্ছে না। যদিও আদার পেজের লিংক দেওয়া আছে, আদার পেজ ওখানে এখানে আদার পেজে প্যারামিটারও আছে, কিন্তু আমি এগুলো তো এখন দিতে পারতেছি না, দিলে নিচ্ছে না, তাই না? এখন এটার জন্য দুইটা এক্সট্রা স্ট্রাকচার, সেটা হচ্ছে কোলন নাম। ঠিক আছে, এটা সম্ভবত ব্র্যাকেটে রাখতে হবে, তারপরে দেখি, না হলে আমি বলবো কোলন নাম, এটাকে আমি ব্র্যাকেটে রাখবো।
স্ল্যাশ, আচ্ছা এটা বাদ দিই, মনে হয় ব্র্যাকেটটা, যে ব্র্যাকেটটা একটু কনফিউজ, আমি দেখতেছি। যদি এরকম থাকে অর্থাৎ ফার্স্টে আদার পেজ স্ল্যাশ দিয়ে নাম, মানে কোলন নাম, সে বুঝে গেল যে এখানে যে কোনো রকম নাম্বার থাকতে পারে। যদি নাম্বার থাকে তাহলে আমি চাচ্ছি এটা শেষে এনে ওই নাম্বারটা বসায় দিতে। কিন্তু এখন দেখেন, ধরেন এখানে আরো একটা নাম্বার থাকতে পারে, দুইটা প্যারামিটার না, তাহলে এখানে ফার্স্ট নাম্বারটা আর এখানে সেকেন্ড নাম্বারটা বসাতে চাই। এটা কি করে বোঝাবো তাকে? $1 আর $2, বোঝা যাচ্ছে? দেখেন আমি বললাম যে যদি আদার পেজের পরে কোনো একটা নাম্বার, যে কোনো নাম্বার, যেহেতু আমরা এখন ফিক্সড জানি না, তাহলে নাম একটা অপশন আছে, স্ল্যাশ দিয়ে আরেকটা নাম্বার থাকে, তাহলে এখানে ফার্স্ট নাম্বারটাকে এখানে নিয়ে আসো আর সেকেন্ড নাম্বারটাকে এখানে নিয়ে আসো, আনলে যে লিঙ্ক হয় ওই লিঙ্কে হিট করা। এবার আমরা একটু ট্রাই করি যে হয় কিনা। এটা যদি এমন হয় যে ব্র্যাকেটটা লাগবে তাহলে কাজ নাও করতে পারে। কাজ করছে দেখেন, $1 এবং $2, কারণ এই এনির যে ব্যাপারটা, এই নাম এটাতে ঘাপলা আছে, আমরা এখানে ব্র্যাকেট বসাই দিচ্ছি। এখন দেখেন 23 আর 3 হয়ে গেছে, বোঝা যাচ্ছে? এখানে যদি চাই যে আমি অ্যালফাবেট দিব, সে আবার নেবে না, কারণ মানে নাম্বার অ্যালাউ করছে কিন্তু অ্যালফাবেট অ্যালাউ করিনি। তো এখন যদি আমার দরকার হয় যে যে কোনো কিছু অ্যালাউ করবে, সেক্ষেত্রে এখানে এনি একটা অপশন আছে, এনি। অনেকটা রেগুলার এক্সপ্রেশনের মতোই। তো আমরা তো বলতেছি যে কোন লিঙ্কে হিট করলে, এখন লিঙ্কটা ডাইনামিক, নাম্বারটা চেঞ্জ হতে পারে, প্যারামিটারটা চেঞ্জ হতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে এরকম যে এখানে যাই থাকুক না কেন ওইটাকে ডানে নিয়ে ওইভাবে বসায় দিতে চাচ্ছি। তো এখানে এসে এখন এন্টার যদি দিই, এখন দেখেন আমার প্যারামিটার নিচ্ছে। তো এখন এখানে একটা প্যারামিটার হতে পারে অপশনাল, এমনও হতে পারে যে দ্বিতীয় প্যারামিটারটা অপশনাল, তখন আবার নিচ্ছে না। তাহলে এখন কি একটা করে সব দেখাবো? দরকার নেই। আমি তাকে সহজে বলে দিতে চাই যে স্ল্যাশ দিয়ে এখানে যাই থাকুক না কেন, যা থাকবে সবটাকে নিয়ে ডানে এখানে বসা দেবে। এখানে যদি 10টা স্ল্যাশ দিয়ে 10টা প্যারামিটার থাকে, সব নিয়ে ডানে বসা দেবে। তো ব্যাস, এখানে মনে করেন আমি এখানে এনির মধ্যে হচ্ছে একটা নাম স্ল্যাশ আরেকটা নাম স্ল্যাশ আরেকটা, এই তিনটাই গিয়ে এখানে $1 বসে দেবে। তাহলে এখানে ডলার দিয়ে তিনটা নামই আছে। এবার আমরা দেখি কাজ করে কিনা। কাজ করতেছে। আমরা স্ল্যাশ দিয়ে আরেকটা কিছু বসাই, তাও কথা বোঝা গেল? যে আমি যদি এখানে না দিই তখন কাজ করে কিনা আবার একটু শিওর হই। যখন না দিচ্ছি তখন আবার নিচ্ছে না নাকি আদার পেজ। হ্যাঁ, এখানে একদম এনি দেওয়াটা ম্যান্ডেটরি হয়ে গেছে। তাহলে আমরা এই কেসে শুধুমাত্র এটাকে একটু হ্যান্ডেল করে দিতে পারি যে যদি প্যারামিটার কিছু না থাকে তাহলে ডিরেক্টলি এটা করে স্ল্যাশ একটা স্ল্যাশ দুইটা স্ল্যাশ তিনটা স্ল্যাশ চারটা, যাই দেন সব চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে রাউটিং। বোঝা গেল? লাস্টে তো সই করে নাই, আমরা তো হ্যান্ডেল করে রাখছি জাস্ট দুইটা, কিন্তু প্যারামিটার অনেকগুলো দিয়ে দেখাইলাম আর কি, যে যতই লিঙ্কটা চেঞ্জ করতেছে না কেন কাজ করতেছে। কারণ এনি দিয়ে সে বুঝে গেছে যে যা ইচ্ছা তা আছে ডান পাশে, যা আছে তাই আমি জানবো, সেটা বলে। হ্যাঁ, হিসেবগুলো আসবে না, প্রথম দুটো আছে 34 এখানে দেই নাই তো। যাদের পেজের পর এই ডেটাটা যেটা দিলাম এটা হচ্ছে এটা, আর এই ডেটাটা হচ্ছে এটা। এরপরে এগুলো আর আসেনি, এই দুটো আসবে না, কারণ এটা তো ফোর্থ প্যারামিটার, মানে থার্ড ফোর্থ প্যারামিটার থাকতে হবে তো, রিসিভ করার জন্য কেউ নাই তো আমাদের এখানে। এই যে এখানে দুইটা শুধু রিসিভ করছে, দুইটা প্রিন্ট করছে, এরপর আর নাই তো। তো বোঝা গেল রাউটিংটা তাহলে আমাদেরকে একদম সব ধরনের সেফটি দিয়ে দিচ্ছে, আর কিচ্ছু বাকি নেই। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, আমরা মোটামুটি এখন কিছু বুঝলাম, লিঙ্কের স্ট্রাকচার বুঝে গেছি, ফাইল স্ট্রাকচার বুঝে গেছি, কোথায় কোনটা থাকে এগুলো বুঝে গেছি। এখন আমরা একটু কোড করি, একটা ভিউ দেখাতে চাচ্ছি। 404 আসতে আসে কিভাবে এটা বলুন। এটা রাউটিং এ বলা আছে, ওটাই তো বুঝলাম, এটা তো আছে, হ্যাঁ। নিচে তো লেখা আছে আর এখানে আমরা বুঝলাম না, আমরা কিভাবে ব্যবহার 404 ডিরেক্টলি এখানে একটা পেজ আছে, দেখাই দেওয়া যায়। আমরা ইয়ে দেখে হিস্ট্রি অ্যাক্সেস লাগে না, এখানে কন্ট্রোলারের মধ্যে কন্ট্রোলার নিজে ইমপ্লিমেন্ট করে দিচ্ছে এই ব্যাপারগুলো। ঠিক আছে, দেখাবো তাহলে আমি আস্তে আস্তে। ফার্স্ট আচ্ছা, আমি এখানে রাউটিং একটু যাই।
404 ওভাররাইট, এখানে আমি একটা পেজ দিই। সাপোজ 404 এ আমি দেখাতে চাচ্ছি এই ইন্ডেক্স ফাইলটা, অথবা ধরুন হ্যাঁ ইন্ডেক্স ফাইলটা দেখাতে চাচ্ছি। হ্যাঁ, যদি উল্টাপাল্টা কোনো পেজ হয় সেক্ষেত্রে আমি সেটা ইন্ডেক্স ফাইলটা দেখাতে চাই। তো এখন আমি একটা অন্য লিঙ্ক দিই যেটা নাই, ইন্ডেক্স ফাইল কল হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটাকে আরেকটু মডিফাই করে আমাদের ইচ্ছা মতো একটা স্ট্রাকচার দেখাতে পারবো, এটা আমি দেখাচ্ছি একটু সামনে। কারণ আমাদের তো 404 একটা পেজ থাকবে, একটা লেআউট থাকবে, ডিজাইন থাকবে, শুধু একটা লেখা তো দেখাবো। তো আমরা এখানে শুধু একটা লেখা আপাতত প্রিন্ট করে দেখাতে পারতেছি যেহেতু, তার মানে ওইটাও পারবো। তো একটা ভিউকে কিভাবে দেখাতে হয় আমরা একটু ওইটা খুঁজে বের করার চেষ্টা করি। তো ফার্স্ট কাজ হচ্ছে আমরা এখানে হিট করলে, এই লিঙ্কে হিট করলে কন্ট্রোলারের রুটে চলে আসতেছে। তো তার মানে এই ইন্ডেক্স ফাইলটা কল হচ্ছে। এখন আমি এখানে একটা সুন্দর লেআউট দেখাতে চাই। তো ফার্স্ট কথা হচ্ছে আমরা বললাম যে সব ধরনের ভিউ থাকে এই ভিউজ ফোল্ডারের ভিতরে। আমি এখানে একটা পিএইচপি ফাইল নিচ্ছি, এটা কিন্তু ক্লাস না, ঠিক আছে। এটার নাম দিচ্ছি ভিউ আন্ডারস্কোর হোম। এখানে আমি সুন্দর করে একটা HTML বানাই, দেখা যাবে না এরকম, মাই হোম পেজ। ঠিক আছে, তো আমি এখন এই ভিউটাকে দেখাতে চাচ্ছি। তো ভিউ দেখাতে হলে আমাকে কি করতে হবে? রাউটে করার মতো আপাতত কিছু কাজ নাই। তা আমরা এই ইন্ডেক্সের মধ্যে সরাসরি কোনো না কোনো ভাবে ওই ভিউটাকে নিয়ে আসতে চাই। কি করবো? ইনক্লুড আমরা লিঙ্ক কিন্তু জানি না ওই পেজ কই আছে না আছে, লিঙ্ক করবে খুব সহজ হয়। দিস দিস মানে কি? এই ক্লাস, ঠিক আছে। তার মানে মাই ফার্স্ট কন্ট, এটার ভিতর থেকে আমি বলতেছি লোড নামে একটা ফাংশন, লোড দিস লোড। তার মানে এটা নিশ্চয়ই একটা ক্লাস অথবা একটা ফাংশন। দিস বলে যেহেতু এটা বলতেছে তার মানে নিশ্চয়ই ক্লাস অথবা ফাংশন। এই ক্লাস অথবা ফাংশন কি এই ক্লাসের ভিতরে আছে? তাহলে কই আছে? ওই যে যেটা এক্সটেন্ড করলাম ওটার ভিতরে। তার মানে ও এটাকে ইমপ্লিমেন্ট করে রাখছে, এটাই ইনহেরিট করে নিয়ে আসছি। তাহলে দিস মানে এটার ভিতরে যা আছে এবং আমার এটার ভিতরে যা আছে সব কিছু। দিস লোড, লোডের ভিতরে একটা ফাংশন আছে। লোড মূলত হচ্ছে একটা অবজেক্ট, যেহেতু এটা অবজেক্ট তাহলে তার ভিতরে আবার অ্যারো সাইন ইউজ করা যাবে। তার ভিতরে ভিউ নামে একটা ফাংশন আছে, মেথড। এই ভিউ একটা প্যারামিটার, ফার্স্ট প্যারামিটারে যেটা নেয়, মানে প্যারামিটার মাল্টিপল নেয়, কিন্তু ফার্স্ট প্যারামিটারে যেটা নেয় ও হচ্ছে শুধুমাত্র কোন ভিউটাকে লোড করাতে চায়, ভিউ আন্ডারস্কোর হোম। ওই ভিউ কোন লোকেশনে আছে, কোন ফোল্ডার আছে এসব দেখাতে হবে না। ও বলতেছে জাস্ট কোন ভিউকে লোড করাতে চান, জাস্ট ওই নামটা আমারে বলেন, আমি শো করাবো কেমনে পারি আমি। ঠিক আছে, জাস্ট এই হোম ভিউ হোম আমরা তৈরি করলাম, জাস্ট ওই নামটা এখানে দিয়ে দিলাম। স্যার ওই যে ভিউ হোম যে এই নামটা আমাদের ইউনিক। হ্যাঁ, আমরা তো একই ফোল্ডারে রাখতেছি, এই যে ভিউ এই ফোল্ডারের ভিতরে রাখতেছি না, তো এখানে যদি আরেকটা ফাইল নিই সেম নামে কি রাখতে পারবো? সবগুলো ভিতরেই সব ভিউর ভিতরে থাকবে, সব ভিউতে থাকবে। এখানে তো ডুপ্লিকেট নেওয়াই যাবে না, নেওয়া যাবে না যেহেতু ফাইল। তো ও শুধুমাত্র চাচ্ছে যে কোন ভিউকে লোড করতে হবে ওটা প্যারামিটারে বলে দেন, আমি লোড করাই দিব। তো আমি এইটুকু লিখে রাখলাম, দেখি যে এবার সে কি করে। গেলাম, এন্টার দিলাম, ওই ভিউ আমরা পেয়ে গেছি। তাহলে বোঝা গেল। দেখেন ও হিট করলো ইন্ডেক্স ফাইলে, ইন্ডেক্স হিট করলো মাই ফার্স্ট কন্ট নামে কন্ট্রোলারে, কন্ট্রোলার গেল ভিউতে, ভিউ থেকে হোম ভিউকে নিয়ে আসলে এনে শো করে। আমি যেটা একে দেখাইলাম ওই ঘটনাটাই ঘটলো না, জাস্ট মডেলের পার্টটা এখন নাই, যেহেতু আমরা ব্যাক এন্ড প্রসেসিং কিছু করিনি, মডেলের পার্ট নাই। ইন্ডেক্স ফাইল থেকে কন্ট্রোলারে গেল মাই ফার্স্ট কন্ট, ও চলে গেল ভিউতে, নিচে যে ছবিটা আছে ইন্ডেক্স থেকে ফার্স্ট কন্ট, ফার্স্ট কন্ট থেকে চলে গেল ভিউতে, ভিউতে গিয়ে সে হোম ভিউটাকে নিয়ে আসলো, এনে আবার ইন্ডেক্সের কাছে পাস করে দিল, সে এটা শো করে। এই প্রসেসটাই
কিন্তু আরো স্ট্রিম ফাইল থাকে HTML ফাইল মানে এখানে একটা স্ট্রিম ফাইল আছে আর তিন চারটে স্ট্রিম ফাইল থাকুক, সব শো করবে একইভাবে। সব একটা একইভাবে এখানে আপনি আরো 10টা ফাইল শো করবেন না। মনে করেন আমরা এখানে একটা ইনক্লুডস নামে একটা ফোল্ডার আছে, ইনক্লুডস নামে একটা ফোল্ডার আছে, এর ভিতরে একটা PHP ফাইল আছে। আমরা যে কাটাকাটি করতাম না এর আগে, স্লাইসিং করছি না, মনে করেন এটার শুরুর পার্টটা স্লাইস করে ওখানে রাখা আছে, ঠিক আছে, আর এটার শেষের পার্টটা স্লাইস করে ফুটারে রাখা আছে, সরি ফুটার ডট PHP এখানে রাখা আছে শেষের পার্টটা, মাঝের পার্টটা হচ্ছে এটা। ওকে, তাহলে এখন আমি এই জায়গা থেকে যদি শো করাতে চাই কি করব? ওই জায়গায় ওই জায়গায় হোমের ভিতরে ইনক্লুড করব, হোমের ভিতরে ইনক্লুড করব, এখানে হেডারটাকে আর এখানে ফুটারটাকে ইনক্লুড করব, আরো সহজ হবে। এটা তো কঠিন নয়, ইনক্লুডের ঝামেলা তো এতদিন আমরা করে এসেছি, এখন তো এত ঝামেলা নেই, সহজ। সেম ভিউ, ভিউ এখানে ও নিজেই তো ভিউ লোড করাবে, প্রত্যেকে আন্দাজ এটা সে জানে। তো দেখেন ইনক্লুডস নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে হেডার নামে একটা ফাইল আছে, সে ওইটা ওখান থেকে আনবে, আর ফুটার নামে একটা ফাইল আছে, এটা ওখান থেকে আনবে, জাস্ট লোড করবে তিনবার। একবার সে ইনক্লুডস এর হেডারটাকে আনবে, তারপর মেইন বডিটা আনবে, তারপর ফুটারটাকে আনবে। যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, লিঙ্কেও ঝামেলা হচ্ছে না, ইউআরএল এর জায়গায় ঝামেলার ব্যাপারগুলো ছিল। ঠিক আছে, দেখেন সুন্দর কাজ করতেছে এবং তিনটা পার্টি আছে, সহজ হয়ে গেল। হ্যাঁ, যেটার আগে যেটা দিবেন ওটাই আগে লোড সিরিয়াল। স্যার তাহলে সিআই কন্ট্রোলারের ভিতর কি কি আছে একটু জানাবেন। ওটার ভিতরে কি আছে ক্লিক করলে তো জানতে পারবেন, যে কি কি ফাংশন আছে এর ভিতরে তো বেশি কিছু দেখা যাচ্ছে না। এটা আবার লোড করছে অন্য কোনো জায়গা থেকে, ওর এত বড় সিস্টেম তো আমরা ঘাটাঘাটি করার কোনো দরকার নেই। আমরা কল করা যাবে বা কি কি ব্যবহার ব্যবহার কি কি করবো এটা তো আমরা ডকুমেন্টেশনে দেখবো, ইউজার গাইডে দেখবো, এটা তো আমরা এখান থেকে দেখবো। ঠিক আছে, আর একদম বেসিক যেটুকু লাগবে ওইটুকু তো আমি দেখাই দিচ্ছি। ডেভেলপ করা ব্যবহার করা হয় না না না, কোডিনেটর ফ্রেমওয়ার্ক ব্যবহার করলে কোডিনেটর সবচেয়ে লাইট এবং সবচেয়ে ফাস্ট পারফরমেন্স অনেক ফাস্ট। ঠিক আছে, আপনি যে কোনো ডকুমেন্টেশন বা যে কোনো জায়গায় সার্চ করে দেখবেন যে কোনটা ফাস্ট কাজ করে, দেখবেন কোডিনেটর ফাস্টে আছে। আর সিকিউরিটির দিক দিয়ে আরো স্ট্রং, এটা তো যথেষ্ট স্ট্রং দিয়েছে, আরো স্ট্রং হচ্ছে লারাভেল। PHP আছে, জেন মানে কেক পিএইচপি, জেন, নাম তো সবগুলো বলতে পারবো না, সার্চ মারলে পাওয়া যায়, অনেক র্যাঙ্ক গুলো অনেকগুলো পাওয়া যায়, বেশ কিছু আছে। সবচেয়ে হ্যাঁ পেজ মানে দেখেন এখন পেজও ডাইনামিক হয়ে যাচ্ছে, ডেটা তো ডাইনামিক আমরা করতেই পারি, ডেটাবেস থেকে ডেটা এনে, এখন পেজ গুলো ডাইনামিক হ্যান্ডেল করা যাচ্ছে। তো প্যারামিটারের উপর ডিপেন্ড করে আমি কোন পেজ শো করাবো এটা ডিপেন্ড করতেছি। তাহলে এখন দেখেন আমরা মোটামুটি ফাইল স্ট্রাকচারটাকে সব কিছু সিকিউর করে ফেলছি, রাউটিং বুঝলাম, মাল্টিপল ফাইলকে লোড করার কাজ বুঝলাম। এখন কোনো না কোনো কারণে আমরা এই ভিউতে সাপোজ এই মেসেজটা আমি কন্ট্রোলার থেকে মেনটেন করতে যাচ্ছি, ব্যাপারটা খেয়াল করেন যে কন্ট্রোলার থেকে এই মেসেজটা আমি মেনটেন করতে চাচ্ছি, যে এটা হতে পারে ডেটাবেস থেকে, অথবা ধরেন কোনো একটা প্যারামিটারের ভিত্তিতে ওয়েলকাম মাই হোম পেজের পরিবর্তে মাই কন্ট্যাক্ট পেজ, মাই অ্যাবাউট পেজ, এরকম ভাবে কিছু ডিফারেন্ট পেজ আনতে যাচ্ছি, যেটা কন্ট্রোলার ডিসাইড করবে। এখন দেখেন ডিসিশনটা তৈরি হচ্ছে এখানে, পেজ ইকুয়ালস টু মনে করেন হোম, তাহলে এই হোম শব্দটা আমি এখানে প্রিন্ট করতে যাচ্ছি, এখানে প্রিন্ট করতে যাচ্ছি। ওখানে পেজ ইকুয়ালস টু যদি অ্যাবাউট হয় তাহলে এটা ওখানে প্রিন্ট করতে যাচ্ছে। তাহলে এই জিনিস আমি ওর কাছে পাঠাবো কি করছি, লোড করে দিতে পারতেছি, কিন্তু এই একটা ভ্যালু যেটা কন্ট্রোলারের কাছে আছে এটা আমি ওইখানে পাঠাবো কি করে, এটা একটা কোশ্চেন। কোনো না কোনো ভাবে ওইখানে আমার এই ভিউটার কাছে পাঠাই দিতে হবে,
এরপর সে ওই ডেটাটাকে রিসিভ করে কিছু একটা করবে, ওটা আমরা আবার ওখানে কোড করলাম। ঠিক আছে, কিন্তু এখান থেকে পাঠাবো কি করে, এটা হচ্ছে কোড। খুবই সোজা, আমরা যেটা পাঠাতে চাচ্ছি ও এই ভিউর সেকেন্ড প্যারামিটারে একটা অ্যারে নেয়। ঠিক আছে, সাপোজ আমি নাম দিচ্ছি ডলার ডেটা, তার মানে ডেটা হচ্ছে একটা অ্যারে, ধরে নিতে হবে ডেটা হচ্ছে একটা অ্যারে। তাহলে আমি ডেটা নামে একটা অ্যারে বানাচ্ছি, ডেটা ইকুয়াল টু, আচ্ছা আমি কিভাবে বললে সহজ হবে বুঝতেছি না, মনে করেন পেজ ইকুয়াল টু হোম। দেখেন ব্যাপারটা বুঝতে পারছেন, ডেটা হচ্ছে একটা অ্যারে যার পেজ নামে ইন্ডেক্সে হোম শব্দটা আছে, এটা বোঝা গেছে? হ্যাঁ, ধরেন এর আবার আরেকটা ইন্ডেক্স আছে যার নাম টাইটেল, নাম দিলাম ওয়েলকাম। ঠিক আছে, আরেকটা টাইটেল আছে, সাপোজ ইন্ডেক্স আছে ধরেন ভ্যাল, যার মধ্যে আছে একটা নাম্বার। এটা একটা অ্যারে হলো না? আমরা অ্যারেটা কিন্তু আরেকভাবে বানাতে পারি, কিন্তু আমি জাস্ট একটু বুঝতে কোনটা সহজ হচ্ছে বুঝতেছি না, দুইভাবে দেখাই আগে। ডেটা অ্যারে, ঠিক আছে, অ্যারে চিহ্ন দিয়ে দিই। হ্যাঁ, পেজ হোম কমা দিয়ে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই সেলটা। হ্যাঁ, আমি সবটাই দেখাচ্ছি, আসলে কোনটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এটা আপনারা বুঝে নেন আর কি। দেখেন দুইটা একই কাজ, কিন্তু ওকে আমি প্রত্যেকটা ইন্ডেক্স আলাদাভাবে তৈরি করে বললাম, আর এটা হচ্ছে একটা অ্যাসাইন করে দিলাম সবটা বানাতে। ঠিক আছে, তো নিচেরটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টাইল, সবসময় নিচেরটা ব্যবহার করা ভালো, জাস্ট বোঝার জন্য আমি ফার্স্টে একটু 3 লাইনে আলাদাভাবে করে দেখাই। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টাইল। তাহলে এটা একটা অ্যারে, এই অ্যারেটা আমি পাস করে দিলাম ঠিকঠাক। তার মানে এই ডেটাটা কোনো না কোনো ভাবে ওর কাছে চলে আসবে। তাহলে এখানে আমি অ্যাক্সেস করবো কি করে? ডেটা অ্যারেটাকে ধরবো, অ্যারের ইন্ডেক্স থেকে ডেটাগুলোকে দেখা যায়, তাই না? না, আরো সহজ, আরো সহজ। আমি ইয়ের কথা বলতেছি, প্রতীক নিতে বেশি চালাক, ও নিজেও পাগল হয়েছে, আমাদের পাগল বানাইছে। আরো সহজ, যেমন এখানে আমরা যদি ডেটাটাকে ডিরেক্টলি এখানে পাই, কি করতে হবে? ফার্স্টে পিএইচপি ট্যাগ নিয়ে ওই ডেটাটাকে ধরতে হবে। ডেটা ইকুয়ালস টু ধরেন কোনো না কোনো ভাবে ওই ডেটাটা এখানে আসলো। হ্যাঁ, তাহলে এই ডেটা হচ্ছে একটা অ্যারে। তাহলে এখানে আমি প্রিন্ট করাতে হবে কি? হ্যাঁ, এখানে আমাকে প্রিন্ট করাতে হবে ডলার ডেটা অফ পেজ, তাই তো? এভাবে প্রিন্ট করা যাবে না, না এত জানা দরকার নেই। পেজ নিজেই একটা ভ্যারিয়েবল, এখানে পেজ নিজে একটা ভ্যারিয়েবল, ওই ইন্ডেক্সের যে নামটা দিয়েছেন ওই নামটা এখানে একটা ভ্যারিয়েবল। কিভাবে কনভার্ট দিল? ওইখানে দেখেন আমরা কি কি ইন্ডেক্স দিলাম, একটা হচ্ছে পেজ, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ভ্যাল। এখানে পেজ, টাইটেল এবং ভ্যাল তিনটা ইন্ডিভিজুয়াল, এখানে আমি পিএইচপি দিয়ে আচ্ছা একটা টাইটেল প্রিন্ট করি। টাইটেল এক্সট্রিম ও ইয়ের টাইটেল, হ্যাঁ, মনে করেন এই টাইটেল দিচ্ছি আর কি, টাইটেল এখানে আমি প্রিন্ট করে দিতে যাচ্ছি। আচ্ছা, প্রিন্টের ওই স্ট্রাকচারটা আমরা জানি তো নাকি, এটা ডিরেক্টলি ইকো হয়ে যায়। ঠিক আছে, এখানে আমি জাস্ট টাইটেল লিখে দিলাম, টাইটেল ইকো হয়ে গেছে। আমরা এখানে পেজটাকে ইকো করে দিব, পেজ ইকো হয়ে গেছে। আর কি আনলাম? ভ্যালু, তাই না? ওয়েলকাম টু মাই হোম পেজ। হ্যাঁ, ওই তো আপনি ওরকম ভাবে আনেন, তাহলে পেজ আন্ডারস্কোর টাইটেল দেন, তাহলে পেজের ডেটা এগুলো বুঝতে হবে। ঠিক আছে, আপনি ইউনিক রাখার চেষ্টা করবেন আর কি, এটা আপনার ব্যাপার। উইথ ভ্যালু ডলার ভ্যালু, ইন্ডেক্স না দিলে গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, ওইখানে ইন্ডেক্সটা না থাকলে গন্ডগোল হয়ে যাবে। তাহলে দেখেন কি হলো, এখানে আমি ডেটা পাস করলাম একটা অ্যারে যার ভিতরে পেজ, টাইটেল, ভ্যাল নামে তিনটা ইন্ডেক্স আছে, আর ওইখানে ওই ইন্ডেক্স গুলোকে ডিরেক্টলি ভ্যারিয়েবল হিসেবে রিসিভ করতেছি। কাজে কত সুবিধা দিচ্ছে, আমার ইন্ডেক্সের ঘাপলা বানানোর দরকার নেই। আসলাম এবং এখানে আমি যদি রিফ্রেশ দিই, দেখেন মাই হোম পেজ উইথ 50 টাইটেল ওয়েলকাম, উপরে টাইটেল ওয়েলকাম দেখা যাচ্ছে। আমরা এবার একটু অন্য ডেটা দিয়ে দেখি, এটা হচ্ছে সাপোজ অ্যাবাউট, ওয়েলকামের পরিবর্তে অ্যাবাউট আস, 50 পরিবর্তে আমি দিলাম 200। কত সোজা দেখছেন? এই প্রসেসটা আমরা লাগবে যখন আমরা মডেলের কাছ থেকে ডেটা আনবো এবং ডেটাটা ভিউর কাছে দিব,
দিব যে এটা প্রসেস করে দাও, ডিজাইন করে দাও, ঠিক আছে? তখন ওই ডেটাটা পাঠানোর সময় আমাকে এই স্টাইলে ডেটাটা থাকছে। এবার সে ডেটাটাকে এখানে পাবে ভ্যারিয়েবল হিসেবে, ওই ভ্যারিয়েবল গুলোরই সুন্দরভাবে লুপ চালায় বা যা ইচ্ছা তা করে এখানে সাজানো। কাজগুলি আর কি আমাদের আমার করতে হচ্ছে না, কোঅর্ডিনেটর ম্যাক্সিমাম করে দিবে আমার। বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, যে কিনা স্টাইল গুলো সাজানো আছে কোনো একটা জায়গায়, জাস্ট ক্লাসের নামটা বসাই দিলে সে ওই রকম চেহারা ধারণ করতেছে। আমাদের এখানেও কোনো না কোনো এক জায়গায় এই যে ইন্ডেক্সটাকে ভ্যারিয়েবলে কনভার্সনের কাজ কোনো না কোনো এক জায়গায় করা আছে, ওখানে আমি ইন্ডেক্স পাস করে দিয়েছি, এখানে ভ্যারিয়েবল হিসেবে টাইপ করতেছি, আইসা করতেছি। মোটামুটি কোঅর্ডিনেটরের বেসিকটার অনেকখানি দেখে ফেলছেন। ভুলে গেলে চলবে না, আমি আর না যাই, এগুলোকে আরেকবার রিভিউ করে দিই। কনফিগে আমরা আরো কিছু দেখবো, যেমন ডেটাবেস ফাইলটার কাহিনী দেখবো সামনে, ঠিক আছে? ডিক্রিপ্ট ফাইল, এনক্রিপ্ট ফাইল, এসব কনফিগে আরো অনেক কাজ আছে। রাউটস তো মোটামুটি দেখলাম, এরকম অনেক কিছু এখানে আছে। কন্ট্রোলার আমাদের ইচ্ছা মতো বানাবো, ভিউ আমাদের ইচ্ছা মতো বানাবো। মডেলস নিয়ে আমরা এখন পর্যন্ত কাজ শুরুই করি নাই, ডেটাবেস নিয়ে কাজ করতে গেলে ফার্স্টে আমরা মডেলটা ধরবো, ঠিক আছে? তো এই হচ্ছে একদম বেসিক কোঅর্ডিনেটর। এখন যদি চাই আমরা 404 বানাতে পারবো না, সুন্দর করে একটা HTML ডিজাইন করবো, HTML ডিজাইন করবো, তারপর কনফিগে গিয়ে রাউটসে রাউটিংয়ে জাস্ট ওই লোকেশনটা বলে দিব যে কোন কন্ট্রোলারের কোন ফাংশনের ভিতরে আমি 404 এর জন্য করতেছি। তো 404 এর কোডটা এখানে এমন হতে পারে। আচ্ছা, অবশ্যই এগুলো কিন্তু পাবলিক থাকা লাগবে, না হলে আমরা ইউআরএল এর মাধ্যমে ওইসব ফাংশনকে কল করতে পারবো না। ফাংশন আন্ডারস্কোর 404 নামে একটা ফাংশন বানালাম, ঠিক আছে? তো যদি এটার ভিতরে লিখে দিই ইকো, এখানে আপাতত আমি লিখে দিচ্ছি, এটার পরিবর্তে আমরা দিস লোড ভিউ দিয়ে 404 এর নামটা দিয়ে দিব, ফাইলের নামটা দিয়ে দিব, পেজ নট ফাউন্ড। দিয়ে দিলাম, আর রাউটসে বলে দিলাম এটার ভিতর থেকে /_404 ফাংশনকে কল করা। এবার আমি যদি একটা ইনভ্যালিড কোন ইউআরএল ঢুকি, সরি স্ল্যাশ সামথিং দিলাম, সেক্ষেত্রে 404 পেজ কনফার্ম, ঠিক আছে? খুব সহজ কোঅর্ডিনেটর। তাহলে আসেন আমরা কি কি শিখলাম আবার শুরু থেকে একবার রিভিউ করি। ফার্স্ট হচ্ছে coordinator.com থেকে আমরা কোঅর্ডিনেটরের লাইব্রেরি ডাউনলোড করলাম, একটা ফোল্ডারে এক্সট্রাক্ট করে দিলাম। এখানে index.php তে অ্যাপ্লিকেশন পাথ এবং সিস্টেম পাথ এবং অ্যাপ্লিকেশন ফোল্ডার নামে দুইটা ভ্যারিয়েবল আছে। এখানে আমি আমাদের অ্যাপ্লিকেশন নামে যে ফোল্ডারটা থাকে, ডিফল্ট ফোল্ডারটা, এটার নাম যদি রিনেম করি, সেক্ষেত্রে ওই রিনেম করা ফাইলের নামটা বসাই দিব, ফোল্ডারের নাম, আর সিস্টেম পাথে বসাই দিব সিস্টেম ফাইলের লোকেশন। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আমরা চাই যে অ্যাপ্লিকেশন এবং সিস্টেম এই দুইটা ফোল্ডারকে আমরা এই এর ভিতরে রাখবোই না, রুটে রাখবোই না, এটা হতে পারে রুটের পেছনে কোনো ফোল্ডার অথবা দ্বিতীয় অন্য কোনো ফোল্ডারে। আমরা এখানে টোটাল ফোল্ডারের লোকেশনটা দিয়ে দিলে হবে, তাহলে তাকে একদম এই জায়গা থেকে সরাই ফেলাও পসিবল। এখানে আমি এখন নাম চেঞ্জ করে রাখতেছি, কিন্তু এখান থেকে পুরোপুরি সরাই ফেলা পসিবল, ঠিক আছে? এবং এগুলো এই যে উপরে যে কমেন্ট আউট করা আছে, এইসব জায়গায় লেখা আছে, কথাগুলো বলা আছে, ঠিক আছে? তাহলে আমি ফার্স্টে দেখলাম যে দুইটার নাম চেঞ্জ করে আমি প্রথমে ফাইল স্ট্রাকচারকে একটু রেস্ট্রিক্ট করলাম। না, হ্যাঁ, এই দুই জায়গায় চেঞ্জ হবে আর এই নামগুলো রিনেম, ঠিক আছে? তাহলে হচ্ছে ফার্স্টে ফাইল স্ট্রাকচার আছে। তো আমরা কন্ট্রোলার মানে এমভিসি ফরম্যাট, এমভিসি মানে হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, এখানে কন্ট্রোলার এই ফোল্ডারে মডেল এবং এখানে ভিউ এই জিনিসগুলো থাকে। তো কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে থাকবে আমাদের কন্ট্রোলার গুলো। তো ডিফল্ট ভাবে ওয়েলকাম নামে একটা কন্ট্রোলার বানানো থাকে এবং ভিউর ভিতরে ওয়েলকাম মেসেজ নামে একটা ভিউ বানানো থাকে। তো এটা হচ্ছে রাউটিং এর মাধ্যমে বলে দেওয়া আছে welcome.php নামে যে কন্ট্রোলার আছে, এটা হচ্ছে আমাদের ডিফল্ট কন্ট্রোলার। এটা রাউটিং
রাউট নামে যে ফোল্ডার আছে, সরি ফাইল আছে, সে থাকবে কনফিগে রাউটস নামে একটা ফাইল। এটার ভিতরে ডিফল্ট কন্ট্রোলার হিসেবে যেটা সেট করা থাকবে ওই কন্ট্রোলারটা বাই ডিফল্ট লঞ্চ করে। তো এখানে আপাতত আমরা আমাদেরটাকে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে একটা নর্মাল পিএইচপি ক্লাস যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম, অন্য কিছু না। এক্সটেন্ড করবে সিআই কন্ট্রোলারকে। সিআই হচ্ছে কোড ইগনিটর, সিআই কন্ট্রোলার এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। আর ওটা কনস্ট্রাক্টরকে কল করার জন্য আমি আমার সাব ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতরে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করছিলাম। ঠিক আছে। ইন্ডেক্স হচ্ছে এমন একটা মেথড যেটা কিনা প্রত্যেকটা কন্ট্রোলারের ভিতরে থাকতেই হবে, ইন্ডেক্স। ঠিক আছে। তো কন্ট্রোলারের নাম আমরা যখন ইউআরএল এ হিট করব, কন্ট্রোলারের নাম দিয়ে যদি হিট করি তাহলে অটোমেটিক্যালি ইন্ডেক্স নামের যে মেথডটা আছে এই মেথডটা বাই ডিফল্ট কল হয়ে যাবে। আর এছাড়া যদি আমাদের আরো দরকার হয় কোনো মেথড আমরা লিখতে পারবো, এবং সেক্ষেত্রে কন্ট্রোলারের নামের পরে স্ল্যাশ দিয়ে মেথডের নামটা লিখতে হবে। আমরা তো ফার্স্টে দেখলাম ইউআরএলটা যে কি স্ট্রাকচার থাকে, পরে আমরা রাউটিং করে চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, তো ইমেল লিঙ্কের স্ট্রাকচার যেটা ছিল, লিঙ্কের স্ট্রাকচার হচ্ছে প্রথমে ডোমেইন, তারপরে index ডট পিএইচপি স্ল্যাশ ওয়েলকাম হচ্ছে আমাদের মেথডের নাম, আর ইন্ডেক্স হচ্ছে ওয়েলকাম হচ্ছে কন্ট্রোলারের নাম, এবং ইন্ডেক্স হচ্ছে মেথডের নাম। এই ছিল আমাদের এই লিঙ্কের স্ট্রাকচার, অর্থাৎ index ডট পিএইচপি, তার ভিতরে ওয়েলকাম নামে একটা কন্ট্রোলার, ইন্ডেক্স হচ্ছে তার মেথড। আমাদের যদি আমাদের বানানোটা যদি যাই, মাই ফার্স্ট কন্ট্রোলার স্ল্যাশ আদার পেজ হচ্ছে একটা মেথড। আরো যদি প্যারামিটার দিতে চাই সেক্ষেত্রে স্ল্যাশ দিয়ে আমরা জাস্ট প্যারামিটার বসাই দিলে 12 23 ডেটা সহ চলে আসছে। আমরা এগুলোকে চেঞ্জ করছি রাউটিং এ গিয়ে, রাউটসে গিয়ে যে কোন লোকেশনে হিট করলে, যেমন যদি আদার পেজে হিট করে তাহলে মাই কন্ট্রোলারের আদার পেজ ফাংশনটা কল হওয়ার জন্য বলা আছে। আদার পেজের পরে যদি অন্য কোনো কিছু প্যারামিটারে থাকে সেটাকে ডিরেক্টলি বসা দেওয়ার জন্য এখানে বলা আছে। আর 404 হিসেবে ওভাররাইড করতে বলা আছে আমাদের 404 নামে একটা ম্যাথড। এই 404 নাম মোটামুটি আমরা এই ফাংশনগুলোতেই, এই ফাইলগুলোতেই আপাতত কাজ করলাম। কনফিগার রাউটস কন্ট্রোলার ভিউর ভিতরে যদি কোনো ফোল্ডার থাকে, ফোল্ডারের ভিতরে যদি ফাইলটা থাকে সেক্ষেত্রে আমরা লোড করার জন্য জাস্ট ফোল্ডারের নাম স্ল্যাশ দিয়ে ফাইলের নাম দিচ্ছি। ক্লিয়ার? এই হচ্ছে কোডিনেটর। আমরা এটা সামনে হয়তো ডেটাবেসকে ইন্টিগ্রেট করে কিছু একটা কাজ করবো, ডেটাবেসে ডেটা রাখা তোলা, ওই ক্ষেত্রেও দেখবেন অনেক সুবিধা, ডেটাবেস নিয়ে কাজ করতে গেলে সুবিধা ছিল। আমরা কোয়েরি নিজে হাত ধরে কোয়েরি লিখতে হবে না, কোয়েরি অটোমেটিক বিল্ড হয়ে যাবে। সব ভিউতে থাকে, সব ভিউতে থাকে। কিন্তু এখানে একটা ব্যাপার থেকে যায় এখন, যেটা আমি আলোচনায় আনি নাই, সেটা হচ্ছে আমরা যে আলাদাভাবে সিএসএস এবং জেএস ফাইলগুলো ইউজ করব ওটা কোথায় রাখা হবে। ঠিক আছে, কারণ যদি আমরা এই ফাইলের ভিতরে, ভিউয়ের ভিতরে, ইনক্লুডসের ভিতরে সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করে তার ভিতরে সিএসএস ফাইলটা রাখি, তাহলে এটাকে লিঙ্ক করতে হলে কি করতে হবে, ওই এই ফাইলের নাম, ফোল্ডারের নাম দিতে হবে, ইনক্লুডসের নাম দিতে হবে, তার মানে ওই লোকেশন দেখেই ফেলবে, তাই না? বাইরে থেকে দেখা গেল। তার মানে হচ্ছে আমরা সিএসএস জেএস অর্থাৎ যেগুলো লোকেশন আমরা যা সোর্সে গেলে দেখা যায় ওইসব কোনো জিনিস এই অ্যাপ্লিকেশনের ভিতরে রাখবো না, আমরা রাখবো এখানে একটা ফোল্ডার তৈরি করে। এমন হতে পারে যেমন ধরেন ডিস্ট, মানে একটা ডিস্ট্রিবিউশন, ডিস্ট নামে আমি সাধারণত ডিস্ট শব্দটা ব্যবহার করি, অথবা অন্য যে কোনো নামে আপনারা ইউজ করতে পারেন, অথবা এখানেও ইনক্লুডস নাম দিতে পারেন। তার ভিতরে সিএসএস জেএস আইএমজি, ঠিক আছে, সব কিছু থাকবে এখানে। তাহলে আমরা এই জায়গায় লোকেট করবো কি, লোকেশন মনে করি যে এখান থেকে সিএসএস এর ভিতরে একটা ছোট্ট সিএসএস ফাইল বানাই জাস্ট লিংক করার জন্য, কোনো এক্সিকিউট করবো না, কোনো কিছু। ক্যাসকেডেড স্টাইল শিট মাই স্টাইল সিএসএস মেইন স্টাইল, ঠিক আছে। কারণ এটাকে শো করাতে চাই, এইটাকে শো করাতে চাচ্ছি এখন, ঠিক আছে, আমাদের ওইখানে। তো সেই ক্ষেত্রে আচ্ছা আমাদের এটা হেডারটা করি, ভিউজ ইনক্লুড হেডার। সাপোজ এই জায়গায় হেডের ভিতরে আমি ওইটাকে লিঙ্ক করাতে চাচ্ছি, লিঙ্ক
href সরি href এখানে আমি লোকেশন দিতে যাচ্ছি টাইপ স্টাইল শিট রিলেশন রিলেশন কি হয় জানো টেক্সট স্ল্যাশ সিএসএস নাকি আচ্ছা রিলেশনটা লাগবে লিঙ্কের ট্রেন্ডিং ঠিক আছে নাকি এখন এই জায়গায় আমি লোকেশনটা দিতে চাচ্ছি আমাদের এই ডিস্ট্রিবিউট ফোল্ডারে সিএসএস এর মেইন স্টাইল তাহলে এখানে কি করব এখানে কয়টা ব্যাকে গেলাম ওইগুলো দেখলে তো আবার বোঝা যাবে কয়টা ভিতরে আছে এসব কাজ তো করা যাবে না ঠিক আছে এখানে আমরা পিএইচপি ট্যাগ নিচ্ছি হ্যাঁ বেস আন্ডারস্কোর ইউআরএল হ্যাঁ বেস আন্ডারস্কোর ইউআরএল একটা দেখেন প্যারামিটার নিচ্ছে আর একটা নিচ্ছে না এটা হচ্ছে মূলত আমাদের কোঅর্ডিনেটরের বেস ইউআরএল যেখানে সেট করা আছে ওই লোকেশনটা আমি যেটা প্যারামিটার নিচ্ছে ওটা দিচ্ছি মূলত বেস ইউআরএলটা হচ্ছে একদম লোকাল হোস্ট থেকে এই ফোল্ডারের নাম পর্যন্ত এরপর কি কি লাগবে সেটা আমি দিয়ে দেবো এখানে এরপর হচ্ছে ডিস্ট ফোল্ডার স্ল্যাশ সিএসএস ফোল্ডার স্ল্যাশ মেইন হাইফেন স্টাইল ডট সিএসএস হিসেব অনুযায়ী কাজ করার কথা কিন্তু না করার সম্ভাবনা বেশি আমরা দেখি রান করি আমরা কোনটা দিয়ে যেন দিলাম এটা হেডারটা দেয় হোম পেজেই থাকার কথা কল টু আনডিফাইন্ড ফাংশন বেস ইউআরএল কিন্তু দেখেন ও কিন্তু সাজেস্ট করছে আমার মানে আনডিফাইন্ড না ব্যাপারটা কিন্তু সে কাজ করলো না কেন করলো না ইউআরএল নিয়ে কাজ করতে গেলে বেস ইউআরএল বলেন বা ইউআরএল এর যে কোনো কিছু নিয়ে কাজ করতে গেলে ওর একটা হেল্পার আছে মানে ওর যে ইউআরএল নামে যে লাইব্রেরিটা আছে ওই লাইব্রেরিটাকে লোড নেওয়াতে হয় কিন্তু আমরা এখানে লোড নেওয়াই নেই লোড না নেওয়ার কারণে দেখেন ওর মনে করেন 50টা লাইব্রেরি আছে তা আমি একটা প্রজেক্টের মধ্যে একটা লাইব্রেরি দরকার তো বাকি 49টা ফাউল লোড নিয়ে রাখবে না এই জন্য ও ওই লোড নেওয়ার প্রসেসটা আমার কাছে দিয়ে রাখছে যে আপনার যেটুকু লাগে ওটুকু লোড নেওয়ান বাকিটা লোড নেওয়া নেই তাহলে ফাস্টার হয় এই জন্য ওই লোডিং এর প্রসেসটা কাস্টমাইজ করার অপশন দেওয়া আছে তো আমরা যদি কাস্টমাইজ করতে চাই আমাদের ইচ্ছা মতো প্রয়োজন হলে লোড নেওয়াবো না হলে নেওয়াবো না লোড নেওয়ানোর কাজটা কনস্ট্রাক্টরে করা ভালো কারণ অবজেক্টটা তৈরি হওয়ার সাথে সাথে যাতে লোড নেওয়ার প্রসেসটা হয়ে যায় দিস লোড ওইটার নাম হচ্ছে হেল্পার ঠিক আছে ইউআরএল হেল্পার বলে এটাকে হেল্পার এখানে দিয়ে দিচ্ছি ইউআরএল আর কিছু তার মানে হচ্ছে লোড নেওয়ার জন্য বলা হচ্ছে এখন দেখেন ওইটা চলে গেছে যদিও এই স্টেপটা আসে নাই মানে ইরোডটা চলে গেছে বেজ ইউআরএল এখন আনডিফাইন্ড না ইরোডটা চলে গেছে কিন্তু না আসার কারণ হচ্ছে আমি এখানে ইকো দেই নাই কই হেডারের মধ্যে ইকো দেই নাই তার পরিবর্তে আমি এখানে ইকুয়াল দিয়ে দিই তাহলে ইকো হয়ে গেল অটোমেটিক সেভ দিলাম এখন দেখেন একটা লোকেশন দিল এটা যে লোকেশন এটাতে ভুল আছে বুঝতে পারতেছি কিন্তু ও ওই যে আপনার ইয়েটার মতো সমস্যায় পড়ছে আর এই যে লোকাল হোস্টের পরিবর্তে সে পোর্ট নাম্বার ধরছে ধরে আপনা মারা গেছে তো দেখি কাজ করে কিনা আমরা তো কিছু দেই নাই অবশ্য সিএসএস স্টাইল না এখানে আমি একটা দিই সাপোজ বডি কাজ করতেছেন ঠিক আছে কারণ হচ্ছে বেজ ইউআরএল ওই যে আপনার এটার মতোই সে ডিটেক্ট করতে পারছে এবার তাহলে আমাদের বেজ ইউআরএলটা সেট করে দেওয়া লাগবে কোন এক জায়গায় যে রুট লোকেশনটা কোনটা কতখানি অংশ যাই আপে আচ্ছা তার আগে একটু ইন্ডেক্সে দেখে বেজ ইউআরএলটাকে ইন্ডেক্সে বেজ ইউআরএল বেস পাথ না দেখছে না এটা হচ্ছে তাহলে আমাদের কনফিগে রাউটসে গিয়ে দেখি রাউটসেও না কনফিগে গিয়ে দেখি এই হচ্ছে বেজ ইউআরএল ঠিক আছে তার মানে বেজ ইউআরএল আমরা এখন কাস্টমাইজ করতে পারবো বেজ ইউআরএল হচ্ছে আমাদের এইটুকু অংশ এই অংশটা বসা দিই ঠিক আছে হ্যাঁ না থাকলে যখন আপনি আপলোড করতেছেন তার আগে কনফিগটা চেঞ্জ করে নিতে হবে এই জন্য ফাইলটাকে আলাদাভাবে রাখছে কনফিগ নামে একটা ফাইল এটা হচ্ছে ডোমেইনের নামটা যেখানে থাকবে ওইটা আর রুটে যদি থাকে যদি অনলাইনে কোনো ডোমেইন হয় এবং সেটা যদি রুটে থাকে তাহলে অটোমেটিক্যালি সেটা পায় কিন্তু আপনি যদি অন্য একটা দিয়ে রাখেন সে ওটা পাবে না কিন্তু
আমরা তাহলে কাজ সাবডোমেনে রাখবো। সাবডোমেন না, যদি ফোল্ডারের ভিতরে ইনস্টল করেন, তাই করছেন, ধরেন নেস্টেড অনেকগুলো ফোল্ডারের ভিতরে ইনস্টল করছেন, কাজ করে নাকি না? সাবডোমেন তো ফোল্ডারে রয়ে যাচ্ছে। সাবডোমেন ফোল্ডার হয় কেন? সাবডোমেন তো ডিরেক্ট ডোমেন, মনে করেন algo.codemarshal.com, এটা হচ্ছে সাবডোমেন, কিন্তু codemarshal.com/algo এটা কিন্তু সাবডোমেন না। ফোল্ডারের ভিতরে ঢুকে ট্রাই করেন, ওইভাবে কাজ করে না। দেখেন এই যে এখন দেখেন পাচ্ছে, এবং আমরা যদি লোকেশনে যাই, এই যে দেখেন ক্লিক করলে ওই CSS ফাইল পাচ্ছে। সাবডোমেন একটা ডোমেনই বলতে গেলে, ঠিক আছে? তো এই হচ্ছে বেজ ইউআরএল এর পার্ট, যেটা কনফিগের ভিতরে থাকে, ঠিক আছে? আর এখানে index.php, এটা যদি আমরা ফেলে দিই, সেক্ষেত্রে index.php দিয়া লিঙ্ক দিয়া হিট করলে কাজ করবে না। প্রোটোকল হ্যাঁ হচ্ছে। এখানে একটা মজার জিনিস আছে, .html সাফিক্স, ইউআরএল সাফিক্স .html, ঠিক আছে? হ্যাঁ, আমরা দেখেন এখন এখানে হিট করতেছি, এই জায়গায় সাপোজ আদার পেজ একটা ছিল, হ্যাঁ এখানে, তারপর আদার পেজ, এখানে ঢুকলাম, এখানে যদি .html দিই, তাহলে এটা হচ্ছে একটু ফাজলামো করে না অনেক সময়, মানে বানানো PHP-তে ASPX লেখা আছে, ঠিক আছে? ওই কাজটা এমনিতে করা যায়। ঠিক আছে, যা হোক এরকম অনেক কিছু অপশন আছে এখানে, আমরা ইউআরএল নিয়ে সামনে কাজ করবো, আর অনেক কিছু নিয়ে কাজ করবো। এই হচ্ছে আজকের মতো প্রজেক্ট। ধন্যবাদ।